194C দেখো কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। হ্যাঁ, TDS on the payment to a contractor. So who is the responsible to deduct the tax? Any specified person who is the responsible for paying any sum to any resident contractor for carrying out any work. So persons to a contract. Who are the specified person? বলছে any specified person যে responsible for paying any sum. তো specified person কারা? যারা পে করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট TDS কাটতে পারে, লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি, কোম্পানি, কোঅপারেটিভ সবাই ইনক্লুডিং হচ্ছে এখানে। ওকে, ট্রাস্ট হতে পারে, এনি ফার্ম হতে পারে, সবাই। তো এই পয়েন্টটায় আমি পরে আসছি। তো এখানে একটা কথা কি, when tax cannot be deducted, 194C তে কখন আমরা ট্যাক্স কাটতে পারবো না, কি when the following conditions are satisfied then the tax cannot be conducted। কোথায়? যখন কিনা any sum credited অথবা paid হচ্ছে in pursuance of any contract considerations for which does not exceed rupees 30,000 টাকা। একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট হচ্ছে, ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে 30,000 টাকা এক্সিড করছে না, আর এগ্রিগেটের ক্ষেত্রে হচ্ছে 1 লাখ টাকা। বছরে না, ভুল কথা। ইন্ডিভিজুয়ালি যদি হয় দ্যাট ইজ হচ্ছে 30,000 টাকা, আর যদি অনেকগুলো কন্ট্রাক্ট একসাথে হয় তাহলে তার সমস্ত কিছু মিলিয়ে এগ্রিগেটটা যেন 1 লাখ টাকা এক্সিড না করে। ওকে, আচ্ছা। when the following হ্যাঁ, একটা কন্ট্রাক্ট, সিঙ্গেল কন্ট্রাক্ট 30,000 টাকা এক্সিড না করে কনসিডারেশনসটা, আর এখানে অনেকগুলো চললে তাহলে সবটা মিলিয়ে যেন 1 লাখ টাকা এক্সিড না করে। ওকে, কেস 2 কি বলছে? when the following conditions are satisfied then the tax cannot be deducted। কোন কোন ক্ষেত্রে কন্ডিশনস? যদি অ্যামাউন্ট পেড অর পেয়েবল টু আ রেসিডেন্ট কন্ট্রাক্টর হয় ডিউরিং দ্য কোর্স অফ প্লাইং, হায়ারিং, লিজিং অফ দ্য গুডস ক্যারিয়েজ, তাহলে গুডস ক্যারিয়েজের জন্য তুমি কন্ট্রাক্ট করেছো, তাহলে সেই ক্ষেত্রে TDS কাটার দরকার নেই যদি সেই অপারেটর কি করে, প্যান ফার্নিশড করে, তাই না? আর সি পয়েন্টটাই কি বলছে? when such contractor owns 10 অথবা লেস গুডস ক্যারিয়েজ। অর্থাৎ আমরা পড়েছিলাম যে আন্ডার সেকশন 44 AE, হ্যাঁ 44 AE তে আমরা পড়েছিলাম কি, যারা হচ্ছে গুডস ক্যারিয়েজ বহন করছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যারা 10টা অবধি গুডস ক্যারিয়েজ বহন করছে তারা কিন্তু প্রিজাম্পটিভ ট্যাক্সেশন বেসিস আসতে পারে। তাহলে দেয়ারফর প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমে যখন আসছে সেই ক্ষেত্রে কিন্তু আমার ট্যাক্স ডিডাক্ট করার দরকার নেই। ওকে, তাহলে 194C এই কথা বললো। এবারে রেট অফ দ্য TDS কি? ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকে, সে রোজগার কম করছে, তার TDS রেটটাও কম 1%, আদার পে লাইক অ্যাজ আ কোম্পানি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার 2%। ওকে, এইটুকু হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার কন্ট্রাক্টের মধ্যে ইনক্লুড কি থাকছে না, সাব কন্ট্রাক্ট। সাব কন্ট্রাক্ট মিন্স কি, কোনো একজন কোম্পানি সে আমাকে কোনো একটা কন্ট্রাক্ট করার জন্য দিল, আমি আবার কি করলাম, কিছুটা কন্ট্রাক্ট নিজে করলাম আর কিছুটা আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে এই যে সাব কন্ট্রাক্টটা হলো সেটাও কিন্তু এই কন্ট্রাক্টের মধ্যে ইনক্লুডিং হয়ে যাবে। ওকে, আচ্ছা। ওয়ার্ক শ্যাল ইনক্লুড, ওয়ার্কের মধ্যে কি কি থাকছে? অ্যাডভার্টাইজমেন্ট কভার হচ্ছে, ব্রডকাস্টিং কভার হচ্ছে, ক্যারিয়েজ কভার হচ্ছে, ক্যাটারিং কভার হচ্ছে, আর ম্যানুফ্যাকচারিং কভার হচ্ছে। ওকে, তাহলে এটা মনে রাখার জন্য কিরকম করব, কি অ্যাডভার্টাইজমেন্ট কভার হচ্ছে, ব্রডকাস্টিং কভার হচ্ছে, ক্যারিয়েজ এন্ড ক্যাটারিং কভার হচ্ছে, আর ম্যানুফ্যাকচারিং কভার হচ্ছে, অথবা লেবার সাপ্লাই কভার হচ্ছে। অর্থাৎ কিরকম, TDS কোন ক্ষেত্রে কাটবো কি কোন ক্ষেত্রে কাটবো না সেটা যখন ডিপেন্ড করছে, ধরো আজকে তুমি কোনো একটা জায়গায় গেলে, সেখানে যদি গিয়ে তুমি তাকে যদি প্রিন্ট আউট করাতে যাও, একটা কোনো জায়গায় প্রিন্ট আউট করাতে যাচ্ছ, তাকে তুমি মেটেরিয়ালও দিচ্ছ, মেটেরিয়াল দিয়ে দিচ্ছ, মেটেরিয়াল কিনে দিচ্ছ, তুমি তাকে বলছো কি তুমি ভাই প্রিন্ট আউট করে আমাকে দিয়ে দাও। দেয়ারপর সে যখন আমাকে দিচ্ছে তখন সেক্ষেত্রে সেটা শুধুই লেবার কন্ট্রাক্ট। যদি আমি দোকানদারকে গিয়ে বলি কি তুমি আমাকে প্রিন্ট আউট করে দাও, তাহলে যে আমাকে পয়সাটা নিচ্ছে তার মধ্যে মেটেরিয়াল চার্জেস প্লাস লেবার চার্জেস দুটোই ইনক্লুডিং। যেহেতু মেটেরিয়াল চার্জেস লেবার চার্জেস দুটোই ইনক্লুডিং, দ্যাট ইজ নট আ কন্ট্রাক্ট কস্ট, দ্যাট ইজ নট আ কন্ট্রাক্ট। মানে সেই ক্ষেত্রে আমার এই ডেফিনেশনস এর মধ্যে ইনক্লুড হবে না, সেই ক্ষেত্রে TDS কাটার দরকার নেই। কিন্তু যেখানে লেবার ইনক্লুডিং রয়েছে, অনলি অন লেবার, সেই ক্ষেত্রে কন্ট্রাক্ট কস্ট হচ্ছে এবং সেই ক্ষেত্রে TDS। অর্থাৎ কি,
যদি তুমি আজকে তাকে যদি পেপারস কিনে দাও, পেপার তুমি তাকে কিনে দিলে, সে শুধুমাত্র প্রিন্ট করিয়ে দিয়ে দিল, দেয়ারফর অনলি সেখানে তার লেবার কস্টটুকুই রয়েছে। তো দেয়ারফর সেই ক্ষেত্রে টিডিএস অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে ওয়ার্কের মধ্যে কি কি ইনক্লুডিং বললাম? ওয়ার্ক ডেফিনেশনস এর মধ্যে তিনটে কথা, এ বি সি ডি। এ ফর অ্যাডভার্টাইজিং, বি ফর ব্রডকাস্টিং, সি ফর ক্যারিয়েজ এন্ড দ্য ক্যাটারিং, আর এম ফর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কেস আর দ্য লেবার। কি বলছে? ম্যানুফ্যাকচারিং অথবা সাপ্লাইং আ প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্পেসিফিকেশনস অফ আ কাস্টমার। কোনো কিছু স্পেসিফিক করে দিয়েছে কাস্টমার, সেই অনুযায়ী প্রোডাকশন হচ্ছে। বাই ইউজিং দ্য মেটেরিয়াল পারচেজ ফ্রম সাচ কাস্টমার, আমি কিনে দিচ্ছি সেখানে, ঠিক আছে। being a person placed similarly in relations to such customer as is the person placed in relations to the SSC। এত ডিপলি ভেতরে যাওয়ার দরকার নেই, মোট কথা এটাই কি ওয়ার্ক কন্ডিশনস এর মধ্যে ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট আর লেবার কন্ট্রাক্ট কিন্তু ইনক্লুডিং থাকছে ওয়ার্ক ডেফিনেশনস এর মধ্যে। ওকে, আচ্ছা, বাট ডাজ নট ইনক্লুড, কোনটুকু ইনক্লুড থাকবে না? ম্যানুফ্যাকচারিং অথবা সাপ্লাইং যখন করছে কোনো প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য স্পেসিফিকেশনস অফ আ কাস্টমার বাই ইউজিং দ্য মেটেরিয়াল পারচেজ ফ্রম আ পার্সন, যেটুকু মেটেরিয়ালটা পারচেজ করে দিচ্ছে এই রকম ধরনের কেসে, অর্থাৎ যেখানে আমি তাকে বলছি কি আপনি আমাকে এই প্রোডাক্টটা সাপ্লাই করবেন, দেয়ারফর সেখানে আমার কি পাঠাচ্ছে, সেখানে তার গুডসও থাকছে, তার লেবারও থাকছে, দুটো ইনক্লুড করিয়ে পাঠাচ্ছে। তো দেয়ারফর সেই ক্ষেত্রে সেটা আমার ওয়ার্কের মধ্যে ইনক্লুড হবে না। কিন্তু যেখানে আমি মেটেরিয়ালটা কিনে দিচ্ছি, সে শুধু লেবারটা ইনক্লুড করে আমাকে মালটা সাপ্লাই করছে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কস কন্ট্রাক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমার কন্ট্রাক্ট কস্ট ইনক্লুড হচ্ছে, সেই ক্ষেত্রে আমার টিডিএস 194C অ্যাট্রাক্ট হচ্ছে। ওকে, তাহলে 194C সম্পর্কে যেটা জানলাম কি, পেমেন্ট টু আ কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর মিন্স এখানে রেসিডেন্ট কন্ট্রাক্টর, সেই ক্ষেত্রে আমরা এখানে টিডিএস ডিডাকশন করছি। আর কি জানলাম, যেখানে আমার সিঙ্গেল যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে হচ্ছে আমার 30,000, আর যদি আমার এগ্রিগেটে হয় দেয়ারফর 1 লাখ টাকা। কোম্পানির থেকে যদি আমরা পয়সা নিতে চাই, কোম্পানির ক্ষেত্রে টিডিএসটা ইন্ডিভিজুয়ালের থেকে একটু বেশি, কোম্পানির ক্ষেত্রে 2% টিডিএস রেট আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 1% টিডিএস রেট। ওয়ার্ক ডেফিনেশনস এর মধ্যে কি কি ইনক্লুডিং হচ্ছে? A B C D, A for advertisement, B for broadcasting, C for carriage and the catering, and M অথবা L like as the manufacturing অথবা লেবার কন্ট্রাক্ট, সেটা আমার এখানে ইনক্লুডিং হচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, দ্যাট ইজ দ্য 194C। এখানে কিছু কি বলছে, ইন্ডিভিজুয়াল অথবা হাফ অর এনি এওপি অথবা বিওআই has total sale বা gross receipt অথবা turnover from the business অথবা professions carried on by him যখন exceeding করে যাচ্ছে 1 crore in case of the business অথবা 50 লাখ in case of the professions, তার মানে অডিট করানোর কথা বলছে। during the financial year immediately preceding the financial year in which sum is credited or paid to the account of the contractor। কেন বলছে? আচ্ছা, তার মানে এখানে বলছে কারা কারা টিডিএস কাটতে পারে, এটা জেনে রাখো। যে যাদের কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস অ্যাকচুয়ালি অডিট হয়, আই পয়েন্টটা গোলটা হবে, যে যাদের কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসটা অডিট হয় আন্ডার সেকশন 44AA এন্ড 44AB তে, তারাই কিন্তু সেই সমস্ত ইন্ডিভিজুয়াল বা সেই সমস্ত হাফেরা কিন্তু টিডিএসটা কাটতে পারে। অর্থাৎ কোম্পানি তো কাটছেই, কোম্পানির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশনস নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল বা হাফ যখন কোনো কন্ট্রাক্টরকে পেমেন্ট করছে, সেই ক্ষেত্রে অনলি অন যখন তাদের বুক অডিট হচ্ছে তখনই কিন্তু কন্ট্রাক্টরকে যখন কোনো পেমেন্ট করছে তখন সেখান থেকে টিডিএস কাটতে পারে। ওকে, এটা কিন্তু টিডিএস এর একটা বড় পয়েন্ট। আচ্ছা, আগের দিন 194D G আর H হয়ে গেছিল, দ্যাট ইজ দা কমিশনস বেসিস। ডি তে আমরা পড়েছিলাম দ্যাট ইজ দা ইন্স্যুরেন্স এজেন্টকে যখন আমরা পেমেন্ট করছি তার যখন কমিশনস কাটার ব্যাপার, আমরা তো কমিশনসটা কাটবো না, এলআইসি কোম্পানি যখন তার ইন্স্যুরেন্স এজেন্টকে যখন কোনো পয়সা দেবে তখন 194D তে। 194G তে আমরা পড়েছিলাম দ্যাট ইজ দা লটারি কমিশনস। 194H এ পড়েছিলাম আদার কমিশনস আদার দেন সিকিউরিটিজ মার্কেটে যারা কাজ করছে তাদের যে কমিশন সেটা বাদ দিয়ে। তিনটে ক্ষেত্রে একটাই রেস্ট্রিকশন ছিল কি, তারা যদি 15,000 টাকার উপরে যদি রিসিভ করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার 10%, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে আমার 5% ট্যাক্স রেট। ওকে, আচ্ছা, 194D G H সবকটাই আমাদের কভার হচ্ছে। ওকে, that is the most significant point, that is the 194E। 194E এর ক্ষেত্রে কি বলছে?
পেমেন্ট টু আ নন রেসিডেন্ট স্পোর্টসম্যান অথবা স্পোর্টস অ্যাসোসিয়েশন। নন রেসিডেন্ট স্পোর্টসম্যান, তাহলে রেসিডেন্ট স্পোর্টসম্যান কোথায় কভার হয়? 194 আই, আমরা আসবো পরবর্তীকালে। ওকে, সম্ভবত 194 তে আমার রেসিডেন্ট স্পোর্টসম্যান কভার হচ্ছে, সরি 194 তে কভার হচ্ছে। তাহলে 194 কি বলছে? যখন নন রেসিডেন্ট স্পোর্টসম্যানকে যখন তুমি কোনো পেমেন্ট করছো, কোনো বাধ্যবাধকতা নেই। 194 তে যখন তুমি কোনো স্পোর্টসম্যানকে পেমেন্ট করছো, যা টাকা পেমেন্ট করবে পুরো টাকা 20% তুমি খালি টিডিএস কেটে নেবে, বাস। এটা শর্টে বললাম। এনি কাইন্ড অফ পেমেন্ট তুমি তাকে করো, কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই। লাইক অ্যাজ আ 192 তে যেমন আমরা স্যালারির ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সেমশনস লিমিট এক্সিড না করলে সেক্ষেত্রে আমার টিডিএস কাটার দরকার নেই। 192A তে আমরা পড়েছিলাম ইট ইজ আ প্রভিডেন্ট ফান্ডের কথা, তাই না? সেখানে আমরা রিজন বিয়ন্ড কন্ট্রোল হলে আমার এখানে ট্যাক্স কাটার দরকার নেই, বা 5 বছরের বেশি হয়ে গেলে বা সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নিলে সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু সেটা ট্যাক্সেবল হচ্ছে না, দেয়ারফর সেখানে টিডিএস কাটার দরকার নেই। তারপরে আমরা আর কি পড়েছিলাম বলো? রেস্ট্রিকশনস বিভিন্ন জায়গায় পড়েছিলাম। 192 এর পরে 192 ডিএ পড়েছিলাম। ডিএ তে পড়েছিলাম কি? এলআইসি যখন আমরা তুলে নেব তখন দুটো শর্ত ফুলফিল করতে হবে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে 1 লাখ টাকা, পলিসি ভ্যালু 1 লাখ টাকা। আর কি প্রিমিয়াম যেটা পে করছি সেটা হচ্ছে আমার পলিসি ভ্যালু 10% এক্সিড করে গেলে 5% অফ দা নেট ইনকাম হচ্ছে আমার ট্যাক্সেবল, তাই না? 194A পড়েছিলাম। 194B এন্ড দ্য বিবি, দ্যাট ইজ দ্য আদার ইনকাম পড়েছিলাম। আর ডিজিএইচ এ তো আমার হচ্ছে এই ধরনের। তাহলে 194A তে কি ছিল? 194A তে ছিল ইন্টারেস্ট আদার দ্যান সিকিউরিটিজ। সেক্ষেত্রে কি ছিল? কি ব্যাংকিং কোম্পানিজ এর ক্ষেত্রে 40,000 টাকার উপরে যখন পেমেন্ট হচ্ছে, আদার দ্যান সিনিয়র সিটিজেন, 40,000 টাকার উপরে যখন পেমেন্ট হচ্ছে তখন পুরো অ্যামাউন্টের উপরে টিডিএস কাটবো। কত পার্সেন্ট? 10%। 10% টিডিএস কাটবো। এখন সিবিসিএস সিস্টেম, একটা কথা জেনে রাখো 194A কি, আজকে এসবিআই ব্রাঞ্চের তুমি যে কোনো জায়গা থেকে তুমি বিভিন্ন জায়গায় এফডি করেছো, তাহলে কি এরকম যে প্রথম একটা ব্রাঞ্চ থেকে তুমি তুললে 2,000, তারপরে ব্রাঞ্চ থেকে তুললে 2,000, আরেকটা ব্রাঞ্চ থেকে, এই করতে করতে ধরো বিভিন্ন ব্রাঞ্চ থেকে 40,000 টাকা এক্সেডিং করে গেল। তাহলে দেয়ারফর যেখানে সিবিসিএস সিস্টেম নেই, সিবিসিএস সিস্টেম মানে প্রত্যেকটা ব্রাঞ্চ অ্যাকাউন্টিং একসাথে জোড়া, তোমার তুমি যেখান থেকেই তুলো না কেন তোমার একটাই প্যানের মধ্যে রেকর্ড হতে থাকবে। তো যেখানে সিবিসিএস সিস্টেম নেই সেই ক্ষেত্রে কিন্তু আমার 194A অ্যাট্রাক্ট হচ্ছে না। কিন্তু যেখানে সিবিসিএস সিস্টেম যে ব্যাংকের রয়েছে সেক্ষেত্রে তুমি টোটাল গ্যাদারিং করে যদি আজকে 40,000 টাকার বেশি ইন্টারেস্ট উইথড্র করো, তাহলে সেক্ষেত্রে 194A অ্যাট্রাক্ট 10%। আর ইন্ডিভিজুয়ালের কাছ থেকে যদি ইন্টারেস্ট রিসিভ করি সেক্ষেত্রে রেস্ট্রিকশন ছিল 5,000 টাকা অবধি, তাই না? ওকে, আচ্ছা এবার 194E। তাহলে 194E এর ক্ষেত্রে বোঝা গেল কি আদার্স সেকশনস গুলোতে যেরকম ভাবে আমাদের রেস্ট্রিকশনস ছিল, 194E তে কোনো রেস্ট্রিকশনস নেই। এনি কাইন্ড অফ পেমেন্ট যদি তুমি করো, বলো 5,000 টাকা এক্সিড করবে না, আপ টু 5,000 টাকা অবধি তুমি আদার্সদের থেকে নাও, দেয়ারফর সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু টিডিএস কাটার সময় যে তোমাকে পেমেন্ট করছে তার যেন 44AB তে যেন বুকস অফ অ্যাকাউন্টস যেন অডিট হয়। যদি তার বুকস অডিট না হয় দেয়ারফর তার টিডিএস কাটার কোনো অধিকার নেই ইন্ডিভিজুয়ালের। ওকে, এর কেসটা হচ্ছে কি ব্যাংকিং কোম্পানি, কোঅপারেটিভ সেক্টর, এরা যখন কোন ধরনের ইন্টারেস্ট পেমেন্ট করছে, ইন্টারেস্ট আদার দ্যান সিকিউরিটিজ, তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে আমার এফডি আরডি এই সমস্ত অ্যাকাউন্টে ইন্টারেস্ট হচ্ছে, তা সেই ধরনের কাইন্ড অফ ইন্টারেস্ট থেকে যখন রিসিভ করছে তখন সেই ক্ষেত্রে ব্যাংক 40,000 টাকার বেশি যখন তোমাকে পেমেন্ট করবে, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে 50,000 টাকা, কিন্তু নর্মাল আদার দ্যান সিনিয়র সিটিজেনের কাছ থেকে 40,000 টাকার বেশি তোমাকে যখন ইন্টারেস্ট পেমেন্ট করবে তখন সেই ক্ষেত্রে তারা টিডিএস কেটে নেবে 10%। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল কেস পড়েছিলাম কি কোঅপারেটিভ সোসাইটি যখন তাদের মেম্বারদের, বা ফার্ম যখন তাদের পার্টনারদের, বা কোনো ইন্ডিভিজুয়াল যখন কোনো ব্যাংকে লোন পরিশোধ করছে সেই সময় ইন্টারেস্ট যখন পেমেন্ট করছে তাদের কিন্তু কোনো অধিকার নেই টিডিএস কেটে নেওয়ার। ওকে, তাহলে 194E পড়ছি, দ্যাট ইজ দ্য পেমেন্ট টু আ নন রেসিডেন্ট কে যখন আমরা পেমেন্ট করছি, অর দ্য স্পোর্টস অ্যাসোসিয়েশনস কে। আচ্ছা, স্পোর্টস অ্যাসোসিয়েশনস কথাটা কেন এসছে? আগে আমাদের একটা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল, ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, তো সেই ওয়ার্ল্ড কাপের কেসে আমার মনে পড়ছে না ঠিক, মানে ওদের একটা নাম ছিল পাকিস্তানের সঙ্গে
ইন্ডিয়া, পাকিস্তান আর একটা কেউ ছিল, তিনজন মিলে। তো দেয়ারফোর সেইখানের প্লেয়ারদেরকে যখন পেমেন্ট হচ্ছে তখন বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি টিডিএসটা কাটা উচিত কি উচিত না, মানে ট্রিটমেন্টটা কিরকম ভাবে হবে। তো সেই সময় অ্যাজ পার জুডিশিয়াল জাস্টিস অনুযায়ী ওই যে অ্যাসোসিয়েশনটা ছিল, মানে যে অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছিল সেটা নন রেসিডেন্ট ছিল। তো সেই অ্যাসোসিয়েশন যখন এখান থেকে পয়সা নিতে আসে, যেহেতু ইন্ডিয়া জুড়ে ছিল, তো দেয়ারফোর সেখান থেকে বোঝা যাচ্ছিল না যে এটা রেসিডেন্ট না নন রেসিডেন্ট। তো অ্যাকচুয়ালি ওই জুডিশিয়াল অ্যাসোসিয়েশনকে নন রেসিডেন্ট হিসাবে ট্রিট করা হয়েছিল, এবং যেহেতু সেটা একটা স্পোর্টস অ্যাসোসিয়েশন ছিল, তো দেয়ারফোর তার প্রতি 194E অ্যাট্রাক্ট করে দেওয়া হয়েছিল। ওকে, তো সেই কারণে এখানে নন রেসিডেন্ট স্পোর্টসম্যান অর স্পোর্টস অ্যাসোসিয়েশন এসছে। দেখো, এনি পারসনস হু রেসপন্সিবল টু পে দ্য ফলোইং ইনকাম, কি ধরনের ইনকাম পেমেন্ট করছে নন রেসিডেন্টকে? প্রথমটা আছে স্পোর্টসম্যান। স্পোর্টসম্যানের মধ্যে ইনক্লুডিং অ্যান অ্যাথলেট অর অ্যান এন্টারটেইনার বিং নন রেসিডেন্টাল ফরেন সিটিজেন। বোঝো, নন রেসিডেন্ট শুধুমাত্র স্পোর্টসম্যান নয়, ইনক্লুডিং দ্য নন রেসিডেন্ট এন্টারটেইনার, সেও কিন্তু এখানে ইনক্লুডিং। মিস্টার বিং যদি এখানে এসে কিছু করে যায় এবং তাকে যদি পেমেন্ট করতে হয়, সেখানেও কিন্তু 194E অ্যাট্রাক্টেড। মানে মিস্টার বিন তো নিশ্চয়ই আর একজন স্পোর্টসম্যান নয়, কিন্তু সে একজন এন্টারটেইনার। তো দেয়ারফর মিস্টার বিনকে যদি ইন্ডিয়ার থেকে কিছু পেমেন্ট হয়, তাহলে দেয়ারফর তার প্রতি 194E অ্যাট্রাক্ট হবে। ওকে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট যে একজন নন রেসিডেন্টের কোন কোন ধরনের ইনকামের ক্ষেত্রে আমরা 194E অ্যাট্রাক্ট করতে পারবো। লাইক যেহেতু একজন স্পোর্টসম্যান, দেয়ারফর পার্টিসিপেশনস ইন ইন্ডিয়া ইন এনি গেম, অ্যাডভার্টাইজিং এর সঙ্গে জড়িত, বা কন্ট্রিবিউশনস অফ আর্টিকেল রিলেটিং টু এনি গেম অর স্পোর্টস ইন এনি নিউজ পেপার, ম্যাগাজিন অর দ্য জার্নালে কোনো ধরনের কন্ট্রিবিউশন করছে ইন্ডিয়ার কোনো কিছুতে, ইন্ডিয়ার কোনো গেমে বা ইন্ডিয়াকে কোনো অ্যাডভার্টাইজ। হ্যাঁ, একদমই তাই। সেখানে নন রেসিডেন্ট স্পোর্টসম্যানদের যখন কোনো পেমেন্ট হবে, 194E অ্যাট্রাক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, রেট অফ টিডিএস দেখো, ডিরেক্ট 20% সেখানে কেটে নেবে। ওকে, হোয়েন ট্যাক্স, হ্যাঁ সারচার্জ ওগুলো তো থাকছেই। হোয়েন ট্যাক্স শ্যাল বি ডিডাক্টেড at the time of the payment or crediting the partly whichever is the earlier. Okay, at the time of the payment or crediting মানে কি, whichever is the earlier, like as the salary এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি আমরা কিন্তু ওখানে ডিউ বেসিস কাজ করি, তাই না? আমরা স্যালারিতে পড়েছিলাম ডিউ বেসিস কাজ করছে, whichever is the early। যদি পেমেন্ট আগে করে তো পেমেন্ট, ইয়া ফির ডিউ যদি এ মাসে হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে, তাহলে পরের মাসে গিয়ে পরের বছরে যখন ওই ইনকামটা করছে, তখন তার পরের বছর যখন অ্যাসেসমেন্ট ইয়ারে, তাহলে সেই ইনকামটা ট্যাক্সেবল হবে না, তাই না? অর্থাৎ 2020-21 সালে যদি সে তার ডিউ হয় 21-22-এ যদি রিসিভ করে, তাহলে 22-23 সালে গিয়ে সেই ইনকামটা আর ট্যাক্সেবল হচ্ছে না, কারণ 21-22-এই তার 20-21-এর ইনকামটা ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। বোঝা গেল না? ওকে, মার্চেরটা অলরেডি ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। ওকে, এবারে 194 পরে পড়বো, তার আগে আমি চলে আসবো 194I তে, একটু চলে আসবো। 194I বলছি, সরি, 194J তে আমি আসবো। 194J তে আসবো, কারণ যেহেতু 194 পড়ে নিয়েছি, পড়ে নিয়েছি, দেয়ারফর 194J তে আসবো। যেটা মনে হচ্ছে ওপরে আছে। আই হলো IA, IB, IC করেছি। ওকে, দেখো, ফিস ফর দ্য প্রফেশনালস অর দ্য টেকনিক্যাল সার্ভিসেস 194J, ফিস দেওয়া হচ্ছে ফর দ্য প্রফেশনালস অথবা কোনো টেকনিক্যাল সার্ভিস দিয়েছে তাদের ক্ষেত্রে 194J। বোঝো, হু ইজ দ্য রেসপন্সিবল, দ্যাট ইজ দ্য হু ইজ দ্য পেইং দ্য ফি, ওকে, ফর দ্য টেকনিক্যাল সার্ভিস ইয়া ফির প্রফেশনালস রিলেটেড। and fees related the non competence fees. What is the non competitive fees? non competence fees হচ্ছে আজকে যদি এই যে মিওয়া মোরে এন্ড দা মঞ্জিনিসকে প্রপারলি বারণ করা হয়েছিল কি ভাই তুমি 2 বছর অবধি মার্কেটে খেলা করবে না, দেয়ারফর এইটাকে বলে নন কম্পিটিটিভ ফিজ। এর জন্য মঞ্জিনিসকে একটা পেমেন্ট করা হয়েছিল কি যে তুমি একটা পার্টিকুলার এরিয়াতে খেলবে না, অথবা কি তুমি একটা টাইম লিমিট অবধি এই এরিয়াতে ঢুকবে না, অথবা তুমি পুরো এতটা টাইম লিমিট অবধি তুমি পশ্চিমবঙ্গের কোথাওই যেন দেখা না যাও। ওকে, তো
তো দেয়ারফর এটাকে বলে নন কম্পিটেন্স ফিজ। ওকে, তাহলে 194 জে এর ক্ষেত্রে বলছে ফিজ দিচ্ছে ফর দা টেকনিক্যাল সার্ভিস অর দা প্রফেশনাল সার্ভিসের জন্য। এই ফিজটা যেটা পেমেন্ট করছে এর মধ্যে নন কম্পিটেন্স ফিজটাও ইনক্লুডিং, অথবা আরেকটা কোন ফিজ ইনক্লুডিং, ডাইরেক্টর ফিজ ইনক্লুডিং। বোঝার আছে কি আজকে যদি ডাইরেক্টররা যে সমস্ত ম্যানেজারিয়াল রেমুনারেশনস পায় তা কিন্তু তাদের স্যালারি হেডে ট্যাক্সেবল, কিন্তু ডাইরেক্টর যে ফিজটা দিচ্ছে সেটা কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সে ট্যাক্সেবল। আমরা পড়েছিলাম ইনকাম ফ্রম আদার সোর্সে স্টার্টিং এই আমরা পড়েছিলাম যে ডাইরেক্টররা তারা বোর্ড মিটিং এ যে ফিজটা পাচ্ছে সেটা তাদের আদার ইনকামের মধ্যে ট্যাক্সেবল। তো দেয়ারফর ডাইরেক্টরকে যখন ফি পেমেন্ট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কিরকম 194 জে অ্যাট্রাক্ট হচ্ছে। অর্থাৎ ডাইরেক্টরদের ক্ষেত্রে দুটো টিডিএস অ্যাট্রাক্টেড, একটা 192 যেহেতু টিডিএস অন স্যালারি, আর একটা 194 জে। তো বলছে এই যে which is not covered under section 192। ওকে, তাহলে following the persons are responsible to deduct the tax at sources কিসের জন্য, for paying the fees or the technical service অথবা including the non competitive fees, director fees যখন পেমেন্ট করছে কারা, কোন পার্সন সেও কাটতে পারে, অথবা দেখো সেই ইন্ডিভিজুয়াল যাদের কিন্তু বুকস অফ দ্য অ্যাকাউন্টস কি হচ্ছে অডিটেড হচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু 194 জেতে টিডিএস টা কাটতে পারে। তো ট্যাক্স ক্যান নট বি ডিডাক্টেড ইফ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ সাচ ফিজ দ্যাট ইজ দ্য ক্রেডিটেড অথবা পেড ডাজ নট এক্সিড, কত টাকা এক্সিড না করে, সবকিছু মিলিয়ে, সরি ডাইরেক্টর ফিজের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই, except the director fees সেটা হচ্ছে 30,000 টাকা, প্রত্যেকের হচ্ছে 30,000 টাকা, except the director fees। একজন ডাইরেক্টরকে ম্যাক্সিমাম সিটিং ফিস দেওয়া হয় 1 লাখ টাকা, একজন ডাইরেক্টরের ম্যাক্সিমাম সিটিং ফিস হয় 1 লাখ টাকা। ওকে, কোম্পানিজ একটা আছে পড়বে তোমরা। তো দেয়ারফর প্রফেশনাল ফিস অথবা ফিস ফর দা টেকনিক্যাল সার্ভিসেস অথবা রয়্যালটি, এই ধরনের যে সমস্ত পেমেন্ট গুলো হয় এই রকম ধরনের পেমেন্টের সময় 30,000 টাকা অবধি রেস্ট্রিকশনস রয়েছে, ডাইরেক্টর ফিজের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই। ওকে, না 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 প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 30, যে কারণে দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এগ্রিগেট অ্যামাউন্ট বলেনি কিন্তু। ওকে, আচ্ছা এই যে 30,000 টাকা লিমিট ইজ নট অন ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, 30,000 টাকা লিমিট ইজ নট অন ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ইফ সেভারাল প্রফেশনাল বিলস। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটা কেসে আলাদা, মানে প্রফেশনাল ফিজ হচ্ছে 30,000 টাকা অবধি। এবার 30,000 টাকা অবধি এরকম নয়, মানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা, ক্যাটাগরি গুলোর ক্ষেত্রে 30,000 টাকা লিমিট, কিন্তু ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি নেই আর। তো দেয়ারফর টোটাল প্রফেশনাল ফিজ আমি যা তাকে দিচ্ছি একজন ব্যক্তিকে, দেখা গেল যে বিভিন্ন রকম প্রফেশনাল সার্ভিস আমাকে দিয়েছে, দেয়ারফর সে বলছে না গো ভাই 30,000 টাকা অবধি, না স্যার 30,000 টাকা অবধি, কিন্তু আপনার নিজের রিসিপ্টে যেন 30,000 টাকা অবধি হয়। আপনার ইন্ডিভিজুয়াল সেক্টরে যে সমস্ত সার্ভিস দিয়েছেন, সরি ইন্ডিভিজুয়াল ফিল্ডে যে সমস্ত সার্ভিসিং দিয়েছেন সেই সমস্ত কিছু মিলিয়ে এগ্রিগেট 30,000 টাকা যেন এক্সিড না করে। বুঝতে পেরেছি? প্রফেশনাল ফিজ, টেকনিক্যাল সার্ভিস, রয়্যালটি, দে আর দ্য ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিজ, কিন্তু তাদের মধ্যে সাব ক্যাটাগরি নেই। অর্থাৎ টোটাল যাকে প্রফেশনাল ফিজ পেমেন্ট করছো সে যেন টোটাল 30,000 টাকার বেশি না নেয়। তো সেই কারণের জন্য লিখছে 30,000 টাকার লিমিট অফ নট ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ইফ সেভারাল প্রফেশনাল বিলস ইন আ ইয়ার টুগেদার এক্সিড দ্য অ্যামাউন্ট রুপিস 30,000 টাকা, ট্যাক্স শ্যাল বি ডিডাক্টেড অন দ্য বিল অ্যামাউন্টের উপরে। ওকে, ডাজ নট এক্সিড 30,000 টাকা, মানে কি 30,000 টাকার উপরে চলে গেল কি 31,000 টাকা হয়ে গেল, 1,000 টাকার উপরে টিডিএসটা নয়, পুরো 31,000 টাকার উপরে টিডিএস। ওকে, তো ট্যাক্স পয়েন্টে কি বলছে, 194C লিমিট 30,000 টাকা ওয়াজ অন ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, whereas 194C হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন। মানে কি একটা কন্ট্রাক্ট দিয়েছিলাম, একটা কন্ট্রাক্টে একজনের 30, কিন্তু অনেকগুলো কন্ট্রাক্ট যদি তাকে দিই, একটা ব্যক্তিকে অনেকগুলো কন্ট্রাক্ট যদি দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাভারেজে 1 লাখ টাকা, কিন্তু 194 জে এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, 30,000 টাকা একদম গোটা। কোন ক্ষেত্রে? প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে। কি কাউকে যদি প্রফেশনাল দিই তো তার ক্ষেত্রে 30,000 টাকাই হয়, তাকে এখন টোটালে দিই কি অঙ্কে দিই, সে যদি এখন 30,000 পেরিয়ে 40,000ও হয়ে যায় তাহলে পুরো 40,000 এর উপরে আমাকে টিডিএস কাটতে হবে। ওকে, আচ্ছা, no threshold limit provided for the director fee, therefore TDS is applicable, যা বিল অ্যামাউন্ট হবে তার উপরে পুরোটা। ওকে, কোনো 30,000 টাকা লেস দ্যান ফেস দ্যান কোনো কেস নেই।
আচ্ছা, যদি এখন pay is engaged, pay is engaged only in the business of the operation call center, या फिर কেউ টেকনিক্যাল সার্ভিস অথবা রয়্যালটি এসবের জন্য যখন তুমি কোনো ধরনের পেমেন্ট করছো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রেট অফ দ্য টিডিএস ইজ দ্য 2%, আর আদার ক্ষেত্রে হচ্ছে 10%। সব ক্ষেত্রে, হ্যাঁ, এটা এটা আপডেট করে নাও। ওকে, when TDS cannot be made, তখন TDS কাটবো না। 194 এর ক্ষেত্রে রেস্ট্রিকশনস ছিল না, কিন্তু আমরা এটা 194 জে পড়ছি। বলছে when the individual অথবা half shall not be liable to deduct income tax on fees exclusively for personal purpose of such individual, অর্থাৎ কি রকম, যদি আজকে ইন্ডিভিজুয়াল বা হাফ এদের জন্য আলাদা সেকশনস রয়েছে, এদের জন্য আলাদা সেকশনস 194M, সেটা নিউলি ইন্ট্রোডিউসড হয়েছে 194M। এই 194M আমরা যখন যাব তখন দেখব, তো মেন কথা হচ্ছে যখন ইন্ডিভিজুয়াল বা হাফ, তারা কিন্তু টিডিএস কাটবে না। কোন ক্ষেত্রে? যদি আজকে তারা তাদের নিজেদের পার্সোনাল পেমেন্ট করে, অর্থাৎ পার্সোনাল কাজ করেছে তার জন্য পেমেন্ট করছে ফিস, দ্যাট ইজ ওকে, সেক্ষেত্রে টিডিএস কাটার দরকার নেই। আর কি, ফিস পেড বাই নন রেসিডেন্ট, কে পেমেন্ট করছে? আমার নন রেসিডেন্ট ফিস পেমেন্ট করছে, রাইট? নন রেসিডেন্ট রেসিডেন্টকে ফিস পেমেন্ট করছে। তো এনি ফিস পেড থ্রু আ রেগুলার ব্যাংকিং চ্যানেলস টু এনি প্রফেশনাল হু ইজ আ রেসিডেন্ট, আর একজন রেসিডেন্ট যখন নন রেসিডেন্টকে পেমেন্ট করবে তখন রেসিডেন্টের অধিকার আছে টিডিএস কেটে নেব, টিডিএস কেটে নেব। টিডিএস না কাটলে কি হবে? রেসিডেন্টের ক্ষেত্রে যে পেমেন্টটা করছে সেই ডিডাকশনস অ্যালাউ হবে না আন্ডার সেকশন 40 এর 1A। ওকে, তো আমরা মনে করিয়ে দিই একবার কি আমরা পিজিবিপি তে পড়েছিলাম আন্ডার সেকশন 40 এর 1A তে কি আজকে যদি কোনো নন রেসিডেন্ট কোনো নন রেসিডেন্টকে পেমেন্ট করে, সেক্ষেত্রে যদি টিডিএস ডিডাক্ট না করে, দেয়ারফর যে কারণের জন্য পেমেন্ট করছে সেটা তো তার এক্সপেন্ডিচার একজন রেসিডেন্টের, তাহলে রেসিডেন্টের ক্ষেত্রে সেটা এক্সপেন্ডিচার হিসেবে দেখানো হয় না, মানে খরচাটাকে ডিসঅ্যালাউ করে, ইনকামের মধ্যে অ্যাডেড ব্যাক রাখে। কিন্তু যখন কোনো রেসিডেন্ট যখন আনাদার কোনো রেসিডেন্টকে পেমেন্ট করছে, সেই ক্ষেত্রে যদি টিডিএস ডিডাক্ট না করে, টোটাল এক্সপেন্ডিচারের 30% অবধি ডিসঅ্যালাউ করে দেয়, 30% ইনকামের মধ্যে অ্যাডেড ব্যাক রাখে। তো এখানে বলছে 194 জে এর ক্ষেত্রে আমরা পড়ছি টিডিএস কাটবো কোন ক্ষেত্রে? ফর দ্য পেমেন্ট অফ দ্য প্রফেশনাল ফিজ অথবা টেকনিক্যাল সার্ভিস কিছু প্রোভাইড করেছে তার জন্য। তো যখন কোনো নন রেসিডেন্ট কাকে পেমেন্ট করছে? কোনো রেসিডেন্টকে। তো সেই ক্ষেত্রে এনি ফিজ পেড থ্রু আ রেগুলার ব্যাংকিং চ্যানেলস এর মাধ্যমে টু এনি প্রফেশনাল হু ইজ আ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, কার দ্বারা পেমেন্ট হচ্ছে? বাই দ্য নন রেসিডেন্ট হু ডাজ নট হ্যাভ এনি এজেন্ট অথবা কোনো পার্মানেন্ট বিজনেস এস্টাবলিশমেন্ট ইন ইন্ডিয়াতে মে নট বি সাবজেক্টেড টু দিস প্রভিশনস। অর্থাৎ 194 জে সেই রেসিডেন্টের উপরে অ্যাপ্লিকেবল হবে না। যদি তার এখানে কোনো এজেন্ট থাকতো, যদি তার এখানে কোনো পার্মানেন্ট বিজনেস এস্টাবলিশমেন্ট থাকতো, তাহলে সেই ক্ষেত্রে সে তার প্রতি অ্যাপ্লিকেবল হতো 194 জে। কিন্তু যখন একটা শুধু নন রেসিডেন্ট যে ভারতে আসছে, ভারতে এসে সে একটা রেসিডেন্টকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু 194 জে সেই নন রেসিডেন্টের কাটার অধিকার নেই যার কিনা ভারতে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই অথবা ভারতে তার কিনা কোনো এজেন্ট নেই। ওকে, আচ্ছা, আরেকটা কি বুঝলাম? যে কোনো ইন্ডিভিজুয়াল বা হাফ সে তার পার্সোনাল পারপাসের জন্য যখন কোনো ধরনের পেমেন্ট করছে, তখন 194 জে অ্যাট্রাক্টেড হবে না। এইগুলোর ক্ষেত্রে 194M অ্যাপ্লিকেবল হবে, সেটা যখন করবো তখন দেখবো। ওকে, আচ্ছা, প্রফেশনাল সার্ভিসেস মানে কি? প্রফেশনাল সার্ভিসেস, হ্যাঁ বলো। হ্যাঁ, তো প্রফেশনাল সার্ভিসেস মিন্স রেন্ডার্ড বাই এনি পারসন ইন দ্য কোর্স অফ দ্য ক্যারিং লিগাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সিএস, সিএমএস, সিএস এদের কথা। আর টেকনিক্যাল সার্ভিস প্রেজেন্ট করছে ফিজ ফর দ্য টেকনিক্যাল সার্ভিস, মানে কনসিডারেশনস পেমেন্ট করছে ফর রেন্ডারিং এনি ম্যানেজারিয়াল, টেকনিক্যাল ইয়া ফির কনসালটেন্সি সার্ভিস দিয়েছে। ওকে, তো সেই ধরনের গুলোকে আমরা বলছি টেকনিক্যাল সার্ভিসেস। আচ্ছা, 194 কেএফএ একদম মানে একদম রিলিভেন্ট, তবুও এখানে ইনক্লুডিং করেছে।
ওকে, এবার হচ্ছে 194 ডবল ই। 194 ই এর পাশে লিখে রাখো 194 জে প্লাস 194 ই। হ্যাঁ, কারণ কি 194 ই এর পাশে লিখে রাখো প্লাস 194 জে, কারণ এখানে আমাদের এই বইতে কভার করেনি কি 194 জে এর মধ্যে কিন্তু রেসিডেন্ট প্লেয়ার বলছি, মানে রেসিডেন্ট ধরো আম্পায়ার যারা রয়েছে তারা কিন্তু ইনক্লুডিং হয়ে যায় 194 জে তে। হ্যাঁ, রেসিডেন্সিয়াল 194 জে এর পাশে লিখে রাখো কি যেমন 194 ই তে নন রেসিডেন্ট স্পোর্টসম্যান, তেমনি 194 জে তে কিন্তু রেসিডেন্ট স্পোর্টসম্যানসও কভার্ড। তো রেসিডেন্ট স্পোর্টসম্যানরা প্রফেশনালস না। তারপরে যেমন দেখো আর্টিস্ট যাদেরকে আমরা পেমেন্ট করছি, কি টিভিতে যারা নাচছে গাইছে তাদেরকে যখন পেমেন্ট করছি, দে আর রেসিডেন্সিয়াল আর্টিস্ট, তারাও আমাদের প্রফেশনাল সার্ভিস দিচ্ছে, তাদেরকেও যখন পেমেন্ট হচ্ছে তখনও 194 জে অ্যাট্রাক্ট হবে। ওকে, আচ্ছা। ডাবল ই কি বলছে কি পেমেন্ট ইন রেসপেক্ট অফ দা, পেমেন্ট করছে ইন রেসপেক্ট অফ দা ডিপোজিট আন্ডার দা ন্যাশনাল সেভিংস স্কিম। অলরেডি এটা 80 সি এতে চলে আসে। তো বলছে হু ইজ রেসপন্সিবল, এনি পারসন লাইক অ্যাজ আ পোস্ট অফিসেই আমরা করছি, পোস্ট অফিসে করছি কি রেসপন্সিবল ফর পেইং অ্যান অ্যামাউন্ট that is the referred in the section 80cc, that is the national savings schemes actually covered করছে। তো যখন কোন ধরনের পেমেন্ট করছে পোস্ট অফিস বা ব্যাংক, ট্যাক্স shall not be deducted when less than 2500, 2500 এর নিচে যখন if the aggregate amount of such payment is less than the 2500। এটা ইম্পর্টেন্ট নয়, বাস একটা, কারণ 194 ডবল ই খুব এক বিশেষ আসে না, তবু একটু জেনে রাখা কি 194 ডবল ই কখন অ্যাট্রাক্ট হয়, যখন আমার পোস্ট অফিস বা হচ্ছে আমাদের ব্যাংক যখন কোনো আমাদের পেমেন্ট করছে, তাও 2500 টাকার নিচে যদি হয় সেক্ষেত্রে টিডিএস কাটার কোনো দরকার নেই। ওকে, আমরা একটা প্রপার রিভিশনস চাইছি। প্রপার রিভিশনস এর মধ্যে বুঝতে পারলাম সেকশনস 192, দ্যাট ইজ দ্য টিডিএস অন দ্য স্যালারি। স্যালারির ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম কি টোটাল আমাদের যা স্যালারি হচ্ছে সেটা ক্যালকুলেশনস হবে, নেট স্যালারি আমরা বার করব আফটার ডিডাকশনস অফ দ্য চ্যাপ্টার 6। বাদ দেওয়ার পরে যে আমার স্যালারি, যে আমার ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স বার করার পরে সেটাকে ডিভাইডেড বাই 12 করলে আমাদের টিডিএস রেট বেরিয়ে যাবে। স্যালারি আসছে, তো স্যালারির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম কি স্যালারির ক্ষেত্রে শুধুমাত্র হাউস প্রপার্টির লসটাকে কনসিডার করা হতো, আদার্স কোনো হেড থেকে যদি লস হতো সেটা আমাদের কনসিডার করা হতো না, বাস এইটুকু। আচ্ছা, 192 এতে আমরা দেখেছিলাম দ্যাট ইজ দা প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে 50,000 টাকা, 50,000 টাকা যদি 50,000 টাকা অবধি কোনো টিডিএস ডিডাক্ট হবে না, 50,000 টাকার উপর হলে টিডিএস ডিডাক্ট হবে 10% করে। আর যে ক্ষেত্রে এসএসসি কি করবে, কোনো ধরনের প্যান ফিল আপ করবে না, সেই ক্ষেত্রে হচ্ছে 20% অথবা যা ইনকাম ট্যাক্সের রেট আছে দ্যাট ইজ দা প্যান যদি আজকে ফার্নিশ না, সরি প্যান যদি আজকে ফার্নিশ না করে ম্যাক্সিমাম মার্জিনাল রেট 42.744%, ম্যাক্সিমাম মার্জিনাল রেট অথবা হচ্ছে অ্যাকচুয়াল যা রয়েছে হুইচ এভার ইজ দা হায়ার, তাই না? আচ্ছা, এটা ছিল না, হায়ার ছিল না, ওটা ছিল হচ্ছে 10% ছিল যদি প্যান ফার্নিশ করে, প্যান ফার্নিশ না করলে 42.744%। কোন কোন ক্ষেত্রে হবে না, না যে সমস্ত ক্ষেত্রে রিজন বিয়ন্ড দা কন্ট্রোল হচ্ছে, কি 5 বছর পরে টাকা তুলছে অথবা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করছে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের টিডিএস ডিডাক্ট করা কোনো ধরনের দরকার নেই। আচ্ছা, 192 এর সাথে আমরা পড়েছিলাম 194 ডিএ, দ্যাট ইজ দা এলআইসি, যখন আমরা ম্যাচুরিটি হচ্ছে সেই সময় যদি পলিসি ভ্যালু 1 লাখ টাকার এক্সিড করে যায়, এন্ড 194 ডিএ, তো সেই ক্ষেত্রে ডিএ 194 ডিএ, ওকে, তো সেই ক্ষেত্রে এলআইসির পলিসি ভ্যালু যদি 1 লাখ টাকা এক্সিড করে যায় এন্ড পলিসি প্রিমিয়াম অ্যামাউন্টটা পলিসি ভ্যালুর যদি 10% এক্সিড করে যায়, সেক্ষেত্রে 5% অফ দ্য নেট ইনকাম। নেট ইনকাম কি করে করেছিলাম, টোটাল পলিসি ভ্যালু যেটা পাচ্ছি মাইনাস টোটাল এখন অবধি যা প্রিমিয়াম দিয়েছি মাইনাস করলে যে ইনকাম বেরোবে তার 5%। 194 ডিএ কমপ্লিট করার পরে ফিরে এসেছিলাম 194 এ তে, দ্যাট ইজ দ্য ইন্টারেস্ট অন সিকিউরিটিজ আদার দ্যান সিকিউরিটিজ, ব্যাংক এফডি 40,000 টাকা, 50,000 টাকা,
এর ওপরে যদি তোলে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে 5,000 টাকা, তাও ইন্ডিভিজুয়াল যদি অডিট হয় তবে সে আমার এখান থেকে টিডিএস ডিডাক্ট করতে পারবে। আচ্ছা, আর সেক্ষেত্রে কিছু এক্সেপশন ছিল, কোন কোন ক্ষেত্রে কাটতে পারবে না, যদি আমরা ব্যাংকে কিছু পেমেন্ট করি অথবা ফার্ম যদি পার্টনারকে পেমেন্ট করে অথবা কোঅপারেটিভ সোসাইটি তার মেম্বারকে পেমেন্ট করে, সেই সমস্ত ক্ষেত্রে 194D অ্যাট্রাক্ট হচ্ছিল ওটা। আচ্ছা, নেক্সট 194G পড়েছিলাম, এইচ পড়েছিলাম, এন্ড 194D পড়েছিলাম। ডি ছিল এলআইসি এজেন্টের কমিশন, জি তে পড়েছিলাম হচ্ছে আমার কমিশনস অন দ্য স্যালারি, আর এইচ এ লটারি কমিশনস অন লটারি, আর 194H এ পড়েছিলাম কমিশনস অথবা ব্রোকারেজ আদার দেন সিকিউরিটিজ কমিশন, সিকিউরিটিজ এর ক্ষেত্রে যে কমিশন, টোটালটার ক্ষেত্রে 15,000 টাকা এইচ এ ছিল ইন্স্যুরেন্স। 194D তে ছিল হচ্ছে ইন্স্যুরেন্স কমিশন, 194G তে ছিল হচ্ছে লটারি কমিশন, 194H এ হচ্ছে কমিশনস আদার দেন সিকিউরিটিজ অথবা ব্রোকারেজ যা যা দিচ্ছে সেটা বাদ দিয়ে। তিনটে ক্ষেত্রে একটাই কথা ছিল কি 15,000 টাকার উপরে যদি আজকে পেমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 5% টিডিএস ডিডাক্ট করব। এর পাশাপাশি পড়েছে 194B আর 194BB, দুটোই হচ্ছে আমার ইনকাম ফ্রম আদার সোর্সে। 10,000 টাকার উপরে যদি 10,000 টাকার উপরে যদি আজকে আমরা ক্যাশ রিসিভ করি সেক্ষেত্রে 30% ডিডাকশন। আচ্ছা, আজকে পড়লাম 194C, দ্যাট ইজ দা কন্ট্রাক্ট কস্ট পড়লাম। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টের ক্ষেত্রে 30,000 টাকা, এগ্রিগেটে হলে একটা মানুষকে এগ্রিগেটে দিলে সেক্ষেত্রে 1 লাখ টাকা। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টিডিএস রেট কম 1%, আদার দ্যান ইন্ডিভিজুয়াল লাইক অ্যাজ আ ডোমেস্টিক কোম্পানি 2%। ওকে, 194C এর সাথে আর কি বললাম, 194E পড়লাম নন রেসিডেন্ট স্পোর্টসম্যান, 194E এর সাথে বললাম 194J নন রেসিডেন্ট স্পোর্টসম্যান এর টিডিএস এর রেট ছিল 20%, এনি কাইন্ড অফ পেমেন্ট আমরা তাকে করি ডিরেক্ট 20%, নো রেস্ট্রিকশন। 194J এর ক্ষেত্রে ফিস ফর দা টেকনিক্যাল সার্ভিসেস, ওকে, অর দা প্রফেশনাল সার্ভিসেস, ফিস এর মধ্যে ইনক্লুডিং ছিল নন কম্পিটিটিভ ফিস আর ডাইরেক্টর ফিস। ডাইরেক্টর ফিসের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই। আদার এটা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশনস হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে 30,000 টাকা, প্রত্যেকটা ক্যাটাগরির কোনো সাব ক্যাটাগরি নেই। ওকে, এন্ড দ্য লাস্ট 194EE, দ্যাট ইজ দ্য পোস্ট অফিস যদি ধরনের কোনো ধরনের ন্যাশনাল সেভিংস স্কিমের এগেইনস্টে কিছু পেমেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে 2,500 টাকার যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে টিডিএস কাটার দরকার নেই, আদারওয়াইজ দ্য 10% টিডিএস কাটবে। ওকে ওকে, এবার সামনের দিকে 194I তে এগোচ্ছি। হ্যাঁ, আচ্ছা, 194J আমাদের হয়ে গেছিল। ওকে, 194J হয়ে যাওয়ার পরে 194H আমাদের হয়ে গেছিল, GH 194I, that is the most significant point, that is the 194I TDS on rate। একটা জিনিস মাথায় রাখো, 194I বা এখনো অবধি যেটুকু অবধি আমরা পড়ে এলাম প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল তখনই কিন্তু আমাদের এখান থেকে ইয়ে কাটতে পারবে, টিডিএস কাটতে পারবে। ইন্ডিভিজুয়ালের কথা বলছি, আদার কারোর কথা বলছি না। ইন্ডিভিজুয়াল তখনই টিডিএস কাটতে পারবে যখন কিনা তার বুকস অফ দ্য অ্যাকাউন্টস আন্ডার সেকশন 44AB তে অডিট হচ্ছে, আদারওয়াইজ দেন কাটতে পারবে না। টিডিএস অন দ্য রেন্ট, যখন রেন্ট পেমেন্ট করছি, রাইট, তো রেন্ট যখন পেমেন্ট করছি একই ধরনের কথা, সেই ইন্ডিভিজুয়াল অডিটের কথা, এনি পার্সন একই কথা। তো বলছে ট্যাক্স শ্যাল নট বি ডিডাক্টেড ইফ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট অফ রেন্ট ডাজ নট এক্সিড 2,40,000 টাকা। যদি 2,40,000 টাকা এগ্রিগেটে যদি আমি পেমেন্ট না করি তাহলে সেই ক্ষেত্রে আমার দরকার পড়ছে না। তার মানে 2,40,000 টাকার ডাজ নট এক্সিড 2,40,000, তার মানে আপ টু 2,40,000 টাকা অবধি ঠিক আছে। মোর দ্যান দ্যাট সেখানে আমাকে টিডিএস পেমেন্ট করতে হবে, রাইট। তাহলে মোর দ্যান দ্যাট যদি হয়ে যায় তো এখানে বলছে where such share each co-owner is known, the limit 2,40,000 applicable to each co-owner separately। কথাটার মানে কি আজকে কোনো একটা অ্যাসেটস এর উপরে, অ্যাসেটস এর কথাই বলছি কেন কি নিচে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড, মেশিনারি, ফার্নিচার, দে আর অল দ্য অ্যাসেটস। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যদি অ্যাসেটস এর থেকে আজকে যদি পেমেন্ট করি এবং দুজনকে যদি আজকে আমরা সারা বছরে একজনকে দিচ্ছি 1,20,000 আর একজনকে দিচ্ছি 1,30,000, তাহলে দেয়ার পর টোটাল 2,50,000 আমাদের টিডিএস অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেটা নয়, কারণ এখানে প্রত্যেকটা বলে দিয়েছে ইচ কোয়ানের উপরে কিন্তু 2,40,000 টাকা লিমিট অ্যাপ্লিকেবল। দেয়ার পর যেহেতু একজনকে 1,20,000 আর একজনকে 1,30,000, ইন্ডিভিজুয়ালি দুজন কোয়ানারের ক্ষেত্রে 2,40,000 এক্সিড করছে না, দেয়ার পর টিডিএস উইল বি নট অ্যাট্রাক্টেড। টিডিএস এর কোন সেকশনস পড়ছি? 194I। ওকে, তো এক্ষেত্রে কোন কোন ধরনের প্রপার্টি ইউজের কথা বলছে? তুমি ল্যান্ড করো,
বিল্ডিং ইউজ করো, প্ল্যান্ট, মেশিনারি, ফিটিং। কারণ অনেক ক্ষেত্রে রয়েছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের কোম্পানি কি করতে চায় না, যে ফাইন্যান্সে সবকিছু নিতে চায় না। অর্থাৎ ফাইন্যান্সে নিতে চায় না মানে পারচেস করতে চায় না, কি ওখানে পেমেন্ট। কারণ কি আমরা পড়বো লিজ ভার্সেস ফাইন্যান্স, আমরা যখন উঁচু জায়গায় আসবো তখন আমরা চ্যাপ্টারটা পড়বো লিজ ভার্সেস ফাইন্যান্স। সেখানে কোম্পানিকে কস্ট বার করতে হয়, কি লিজে নেবে, লিজে নেওয়া মানে রেন্ট, রেন্ট নেওয়া মানে 194I অ্যাট্রাক্ট হওয়া। তবে 194I এন্ড 194C এর মধ্যে প্রচুর কন্ট্রাডিক্টরি রয়েছে। কারণ আগে বুঝতে হয় যে এটা এখানে অ্যাকচুয়ালি সত্যিকারের রেন্ট পেমেন্ট হচ্ছে না কন্ট্রাক্ট কস্ট হচ্ছে। আমি যদি এর দুটোকে একটু সেপারেট করি 194C এন্ড 194I, তাহলে বোঝা যাবে কি 194I হচ্ছে রেন্টের উপর। আজকে তুমি যদি আমাকে এক মাসের জন্য ভাড়া নাও, দ্যাটস মিন তুমি আমাকে যে কোনো সময় চাইবে, যে কোনো সময় তোমার চাই, কারণ ভাই তোমাকে আমি এক মাসের পেমেন্ট করি, লাইক এজ ইউর এমপ্লয়ার। তোমাকে এমপ্লয়ার তোমার থেকে নিয়েছে, তোমাকে স্যালারি পেমেন্ট করে, এটা রেন্ট বেসিস নয়, এখানে 192 অ্যাট্রাক্ট হবে। চলো ছাড়ো, আজকে আমি যদি একটা ফিল্ড নিই, আজকে আমি যদি একটা হেলিকপ্টার হেলিপ্যাড নিই, তাহলে আমি যদি সেই এরিয়াটা রেন্টে নিই, তো দেয়ারপর সেই ক্ষেত্রে আমার 194I অ্যাট্রাক্ট হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যে হেলিপ্যাডটার জায়গাটা আমি নিয়েছি, তো সেখানকার এয়ারপোর্ট অথরিটি আমাকে আদার সার্ভিসও প্রোভাইড করছে, লাইক অ্যাজ কি হেলিপ্যাড যখন ল্যান্ড হচ্ছে হেলিকপ্টার, তখন আমার প্যাসেঞ্জারকে সার্ভিস প্রোভাইডিং করছে, বিভিন্ন এরিয়া ফাঁকা রাখছে, কি কি রাখার দরকার সমস্ত কিছু চেক করছে। দেন এটাকে আর রেন্ট বলা যাবে না, এটাকে বলতে হবে 194C, ওয়ার্কস কন্ট্রাক্টর হয়ে গেছে। ওকে, তো এইরকম ভাবে 194C 194J কে নিয়ে, সরি 194I কে নিয়ে বিশাল একটা কন্ট্রাডিক্টরি হয়েছে। তো দেয়ারফর 194I তখনই অ্যাট্রাক্ট হচ্ছে কি যখন এসএসসি লিজ ভার্সেস ফাইন্যান্স করছে, কি লিজ নিয়ে নিচ্ছে, ভাই ফাইন্যান্স করবো না, ফাইন্যান্সে কস্ট বেশি পড়ছে আমার। ওকে, ওই যে আমরা করেছি না ক্যাপিটাল বাজেটিং, সেখানে আমরা প্রেজেন্ট ভ্যালু বার করতাম, হ্যাঁ ছোটবেলায় করেছিলাম ব্যাক ক্যালকুলেশনস করে। ওকে, তো ট্যাক্সের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো কি আজকে টিডিএস কাটতে গেলে অথবা ডেপ্রিসিয়েশনস এর ডিডাকশনস নিতে গেলে সেক্ষেত্রে অনার মিন্স অনার, দ্যাট নট মেনশন দ্যাট ইজ আ রেজিস্টার্ড অনার, না বেনিফিশিয়াল অনার হতে হবে, কোনো মেনশন নেই। তো অনার মিন্স যার অধিকার রয়েছে যে এই কাজটা করবে না, কি এটা থেকে তুমি বঞ্চিত, অধিকার ফলাচ্ছি, তো দ্যাট হি অর শি ইজ দ্য অনার। এখানে বলছে whether or not all of the above are owned by the pay, অর্থাৎ যে পেমেন্ট করছে সে অনার নাও হতে পারে, অফকোর্স অনার নয়, সেই কারণের জন্যই তো রেন্ট পে করছে, তাই না। when tax shall be deducted, কখন ডিডাক্ট হবে না, at the time of the payment or crediting, that is the due basis or payment basis, whichever is the earlier. ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা রয়েছে। মেশিনারি প্ল্যান্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে 2% and ল্যান্ড অর বিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার 10%। বড় জিনিস বড় ট্যাক্স। ওকে, আচ্ছা, আদার পয়েন্টস কি বলছো একটু দেখি। পেমেন্ট বাই অ্যান ইন্ডিভিজুয়াল, পেমেন্ট by an individual reimbursed by the company, acha where an employee or an individual representing a company, okay, makes a payment for hotel accommodation, ha hotel accommodation, hotel accommodation টা ইম্পর্টেন্ট, কি হোটেল অ্যাকোমোডেশনে 194C অ্যাট্রাক্ট হবে না 194I। কারণ আজকে তুমি যখন হোটেলে যাচ্ছ, হোটেলে তারা যে শুধু তোমাকে রুমটা প্রোভাইড করছে তা কিন্তু নয়, পাশাপাশি আদার্স কিন্তু সার্ভিসও তোমাকে প্রোভাইড করছে, তাই না। তো দেয়ারফর এই ধরনের কেসগুলোতেই এসে যায় প্র্যাকটিক্যাল লাইফে কি 194C অ্যাট্রাক্ট হবে না 194I। কারণ 194C এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি 30,000 টাকা, এগ্রিগেটে 1 লাখ টাকা, আর 194I এর ক্ষেত্রে এখন কি করে বুঝবো, কারণ আমি তো টোটাল পেমেন্ট 2,40,000 করছি না, আবার হতেও পারে কোনো ক্ষেত্রে এক্সিড করে যায় কি কোম্পানি তারা তাদের নিজেদের বোর্ড মিটিং এস্টাবলিশ করার জন্য সেখানে কোনো প্লেসের কথা বলেনি কি এইখানেই করতে হবে ওখানে করতে হবে। দেয়ারফর ডাইরেক্টরদের কাছে একটা সুবিধা থাকে কি তারা তাদের বোর্ড মিটিং, বছরে যে 4টে বোর্ড মিটিং তারা করে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় করে, কেউ কোনো ফার্ম হাউসে করে, কেউ অস্ট্রেলিয়া চলে যায়, ঘোরাও হলো বোর্ড মিটিংও হলো। ওকে, তো where an employee or an individual who is representing a company and makes a payment for hotel accommodation directly to the hotel এ পেমেন্ট করছে,
ওকে, কোম্পানির হয়ে সে পেমেন্ট করছে কি আমরা ওখানে কোর্ট মিটিং বা এরকম কিছু করেছি সেই হিসাবে। The question of the tax deducted at source would normally arise. This is because it is the employee or such individual who makes the payment and the company merely reimburses the expenditure. এখানে খুব বিশেষ ডিপে যায়নি, যখন ডাইরেক্ট ট্যাক্স ল পড়বে তখনই সেই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেন্স গুলো অ্যারাইজ হবে। এখানে জাস্ট পয়েন্টটা বলেছে পেমেন্ট বাই অ্যান ইন্ডিভিজুয়াল রেইম্বার্স বাই দ্য কোম্পানি, মানে আমরা কেউ হোটেলে যাচ্ছি অ্যাজ পার অফিসের হয়ে, সেখানে আমরা পেমেন্ট করছি, কিন্তু জানো কোশ্চেনটা অ্যারাইজ হতে হবে ঠিকভাবে। কোশ্চেন অ্যারাইজ না হলে তাহলে কিন্তু হবে না। কারণ কি ব্যাপারটা বোঝো, আজকে আমি গেলাম হোটেলে, ওকে, কি আমরা অডিটররা মিলে হোটেলে গেলাম, সেখানে আমাদের মিটিং হচ্ছে, কোম্পানিজ মিটিং, কোম্পানিতে জায়গা হয়নি, ঝামেলা ভাঙচুর হয়েছে, বাইরে এসে মিটিং করছি, কোম্পানির এক্সপেন্ডিচার ভালো করে বোঝো। আজকে আমি একজন ইন্ডিভিজুয়াল, হ্যাঁ হয়তো আমার ইন্ডিভিজুয়াল, আমি নিজে অডিটর, আমি যেহেতু টেকনিক্যাল সার্ভিস প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমি যেহেতু অডিটর এবং আমার যেহেতু বুকস অফ অ্যাকাউন্টস অডিট হয়, যেহেতু আমি প্রফেশনাল আমার বুকস অফ অ্যাকাউন্টস অডিট হয় ইন্ডিভিজুয়াল, তো দেয়ারফর আমি যখন কাউকে রেন্ট পেমেন্ট করছি আমার অধিকার আছে কি আমি 194 আইতে টিডিএস কেটে নেবো, তার হতেই পারে। আবার এই খরচাটাই কোম্পানি আমাকে পেমেন্ট করে দিচ্ছে, তাহলে যখন তোমাকে রিইম্বার্স করা হচ্ছে দেয়ারফর কিন্তু একজন ইন্ডিভিজুয়াল অধিকার থাকে না কি তুমি যখন কোনো হোটেলে পেমেন্ট করছো তখন তুমি সেখান থেকে টিডিএস কেটে নাও। কোশ্চেনটা অ্যারাইজ করতে হবে আগে, কি পারপাস এটা দিয়েছে, জটিলতা কোথায় তৈরি হয়, জটিলতা এরকম ভাবেই তৈরি হয়। ওকে, lump sum lease premium or one time upfront lease charge. upfront lease charge মানে কি কি তোমাকে ভাই একবারে অনেকটা পেমেন্ট করে দিচ্ছি, কি ফার্স্ট টাইম একটা অ্যাডভান্স পেমেন্ট করছি, that is the upfront. Okay, so which are not adjustable against the periodic rent paid or the payable of or acquisitions of the long term leasehold over and the other property are not payment in the nature of the rent within the meaning of the 194I, so therefore such payment are not liable for that. মানে কি বলছে কি কোনো ক্ষেত্রে থাকে না কি এখানে কি হয় 190, এটা একটা কি বলবো ট্যাক্স মানে প্ল্যানিং বা ট্যাক্স প্ল্যানিং না, অ্যাকচুয়ালি এটাকে বলা যায় ট্যাক্স অ্যাভয়েডেন্স। কি হয় কিছু কিছু ক্ষেত্রে দেখবে না কিছু কিছু ক্ষেত্রে দেখবে কি বাড়ি যখন ভাড়া নেওয়া হয় না তখন ভাড়াটা কম হয়, বলে যে ভাড়া আমি নেব 2000 টাকা, কিন্তু তোমাকে যে অ্যাডভান্স বা ফ্রন্ট পেমেন্ট যেটা করতে হবে দ্যাট ইজ হাই করে দেয়। কেন কি ওটা ব্যাংকে জমা রেখে সেখান থেকে ইন্টারেস্ট কমাবে। তো দেয়ারফর লোকে দেখছে কি আমাকে ভাই বাড়ি ভাড়া দিতে হয় 2000, কিন্তু আমি এখানে ফার্স্ট যে পেমেন্টটা আমি করব সেটা করতে হচ্ছে 1 লাখ টাকা, বোঝো 1 লাখ টাকা। তাহলে সুবিধা তো এক্ষেত্রে যে অ্যাকচুয়ালি লিজ দিচ্ছে তার। তো এই ধরনের কেসে এখানে বলছে তো যেখানে তোমার এখানে 1 লাখ টাকা পেমেন্ট করছো তো সেই ক্ষেত্রে যেটা কিন্তু রিফান্ড আমি পেয়ে যাব, তো সেই ক্ষেত্রে এটাকে তুমি রেন্ট বলে গণ্য করবে না। তো হুইচ আর নট অ্যাডজাস্টেবল 194I এর ক্ষেত্রে এই আপফ্রন্ট পেমেন্ট যেটা করছো সেটা অ্যাট্রাক্ট করছে না, দেয়ারফর তাকে যখন তুমি একটা অ্যাডভান্স পেমেন্ট করছো 194I অ্যাট্রাক্ট করে সেখান থেকে টিডিএস কাটার কোনো দরকার নেই। বুঝে গেল? আচ্ছা, that is a 194I. ওকে, না আইতে ঝামেলার কিছু নেই অ্যাকচুয়ালি, এটা আমি বিশাল ডিসকাশনসে গেলাম তাই, কিন্তু যখন ডাইরেক্ট ট্যাক্স লতে পড়বে তখন 194I আর 194C কে নিয়ে খুবই কন্ট্রাডাক্টরি, ভীষণ কন্ট্রাডাক্টরি। কারণ তুমি দেখো না হোটেলে গেলাম, হোটেলে গিয়ে সেখানে আমি তো রুম ভাড়া নিচ্ছি, তো সেখানে ধরো এমন কেউ ধরো কোম্পানি যাচ্ছে, কোম্পানির ডাইরেক্টররা যাচ্ছে, কোম্পানি রিইম্বার্স করছে নাকি কোম্পানি পে করে দিয়েছে ডিরেক্ট হোটেলে, আমরা সেখানে গিয়ে থাকছি, 194C তে কাটবে না 194I তে কাটবে? কি আজকে আমি গেলাম আইতে না সিতে হবে, কারণ তারা আমাকে ওয়ার্কস কন্ট্রাক্ট হচ্ছে, ওখানে শুধু ঘর রেন্ট নিয়ে আদার সার্ভিস প্রোভাইডেড করছে, দেয়ারফর সেখানে 194C হবে। বা আজকে ধরো এই যে না 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 ওইভাবে হয় না, যে কোনো একটা হয় 194C নলে 194I কেস যখন তুমি এমএনসি কোম্পানিতে চাকরি করবে, এসব কোম্পানি না যেসবে আমরা চাকরি করছি সেরকম ধরনের কোম্পানিতে এসব নয়, বা যদি আজকে খুব লেন্দি বড় কোম্পানি সেক্ষেত্রে আলাদা, হ্যাঁ কলকাতার মধ্যে যারা রয়েছে,
কিন্তু আমি বলছি বড় এমএনসি কোম্পানিগুলোতে এই প্রবলেম গুলো খুব অ্যারাইজ হয়, তাই এগুলো জুডিশিয়াল অ্যানাউন্সমেন্ট করে সেগুলোকে সেটেল করে দেওয়া হয়েছে কি হোটেলে থাকতে গেলে হোটেল অ্যাকোমোডেশনে 194C। আবার ধরো আমি যদি ফ্লাইট নামাই, কি আমার যদি নিজের ফ্লাইট থাকে, আমার যদি হেলিপ্যাড থাকে, কি আমার যদি এয়ারপোর্ট অথরিটির আমি যদি ল্যান্ডটা ভাড়া নিই, কি আমার এরকম আপ ডাউন হবে, তো সেই ক্ষেত্রেও 194 নয়, কারণ সেখানে আমার এয়ারপোর্ট অথরিটি প্যাসেঞ্জারের সেফটির জন্য আলাদা সার্ভিস দিচ্ছে, তো সেই কারণের জন্য সেক্ষেত্রে 194C অ্যাট্রাক্ট হবে। এরকম ভাবে বেশ কিছু জুডিশিয়াল কেস রয়েছে, সেখানে এরকম ভাবে এক একটা ক্ষেত্রে এক রকম অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, ওকে, অল ওসব তো আনবো না। হ্যাঁ, 194IA একটু সাবধানতার সাথে বুঝবে। 194IA টা একটু জটিল। প্রথমে আগে হেডিংটা দেখো। 194IA TDS on transfer of the certain immovable property. TDS on transfer of the certain immovable property. এগ্রিকালচারাল ল্যান্ড আমার তো আসে না, এগ্রিকালচারাল ল্যান্ড এটা তো আমার আসে না আমার ক্যাপিটাল গেনের মধ্যে। মনে পড়ছে, স্প্যাম ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট, এগ্রিকালচারাল ল্যান্ড ইন দ্য রুরাল এরিয়া ইজ নট ইনক্লুডেড ইন দ্য ক্যাপিটাল। এখানে শুধুমাত্র রুরাল এরিয়ার কথা বলছে না, এখানে শুধুমাত্রই বলে দিচ্ছে কি এগ্রিকালচারাল ল্যান্ড আসে না ভাই। তো টিডিএস কাটবো অন ট্রান্সফার অফ দ্য সার্টেন ইমুভেবল প্রপার্টি, ট্রান্সফার অফ দ্য সার্টেন ইমুভেবল প্রপার্টি। ওকে, তাহলে who is responsible to deduct the tax? Any person being a transferee। দেখো কে কাটছে, যে ট্রান্সফারি সেই তো পেমেন্ট করছে। অ্যাকচুয়ালি টিডিএস অন দ্য পেমেন্ট অফ ট্রান্সফার, এখানে জিনিসটা টিডিএস অন ট্রান্সফার না লিখে টিডিএস কাটবো কোন কেসে, অন দ্য পেমেন্ট। পেমেন্ট অর্থাৎ কি, কোনো হাউস প্রপার্টি পারচেজ করছি, ইমুভেবল প্রপার্টির মধ্যে আর কি বলতে পারি, ল্যান্ড পারচেজ, ল্যান্ড তো আসবে না, ও ল্যান্ড আবার এগ্রিকালচারাল ল্যান্ড আসবে না, নর্মাল ল্যান্ড আসবে, কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে এগ্রিকালচারাল ল্যান্ড নট বি ইনক্লুডেড। তো দেয়ারফর যখন কোনো পেমেন্ট করছে, কে পেমেন্ট করছে, ট্রান্সফারি পেমেন্ট করছে, বোঝা গেল। তো হু ইজ রেসপন্সিবল টু ডিডাক্ট দ্য ট্যাক্স? এনি পারসন বিং আ ট্রান্সফারি রেসপন্সিবল ফর পেইং to a resident transferor any sum by way of the consideration of the transfer any immovable property। তাহলে immovable property means any land দেখো other than rural agriculture। এবার পরিষ্কার বলে দিয়েছে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, তার মানে আরবানে এলে সেই ল্যান্ড ইনক্লুডিং অথবা কোনো বিল্ডিং অথবা কোনো পার্ট অফ দ্য বিল্ডিং। রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ডিসকাসড ইন দ্য সত্যি কথা ক্যাপিটাল গেন, দ্যাট ইজ নট ট্যাক্সেবল, তাই না? এগ্রিকালচারাল ল্যান্ড যদি হয় সেক্ষেত্রে আমাদের 54 সম্ভবত বি, হ্যাঁ 54 বি সম্ভবত এক্সেমশনস নেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো তাহলে টিডিএস কে পেমেন্ট করছে? তাহলে 194I এটা আরেকবার ক্লিয়ার করে কি, একজন ট্রান্সফারি সে ট্রান্সফারারকে পেমেন্ট করছে যখন, সেই ক্ষেত্রে 194IA অ্যাট্রাক্টেড। যখন একজন ট্রান্সফারি যখন কোনো ট্রান্সফারারকে পেমেন্ট করছে তখন 194IA ইমুভেবল প্রপার্টি ট্রান্সফারের সময়। কিন্তু 54B এগ্রিকালচারাল ল্যান্ড 2 বছর ইউজ করতে হবে, তবে তুমি সেখান থেকে ডিডাকশন পাবে, এবং যে ল্যান্ডটা পারচেজ করতে হবে সেটা 3 বছরের ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, রাইট? ওকে, তো when the tax shall be deducted at the time of the payment অথবা সেই ডিউ। তাহলে টিডিএস কাটার ডিউ হোক অথবা রিসিভ হোক তার মধ্যেই কেটে নিচ্ছে। রেট অফ দ্য টিডিএস ইজ 1%, কিন্তু টিডিএস টা কাটবো কখন? when the property is exceed 50 lakh। টিডিএস কাটবো কখন? যখন কনসিডারেশন এক্সিড করে যাচ্ছে 50 লাখ। সরি, হ্যাঁ, তার মানে 50 লাখ অন অর অ্যাভাব, 50 লাখ অন অর অ্যাভাব যখন হবে তখন আমি 1% টিডিএস কেটে নেব। ওকে, লেস দ্যান অবধি মানে 49.99 আছে, 999 অবধি ঠিক আছে।
যেই 50,000 অন অর অ্যাভাব হয়ে যাচ্ছে তখন 1% টিডিএস কাটবো, 194IA তখন অ্যাট্রাক্টেড হবে। দ্যাট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পয়েন্ট কি 194IA তে যখন আমি টিডিএস কাটবো, আমরা এতক্ষণ ধরে যেমন পড়ে এলাম কি আজকে যাদের বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিট হচ্ছে সেই সমস্ত ইন্ডিভিজুয়ালি ট্যাক্স কিন্তু ডিডাক্ট করতে পারবে, সেটা আমরা পড়লাম। কিন্তু 194I এর ক্ষেত্রে দ্যাট ইজ যারা ট্যাক্স ডিডাক্ট করছে ধরো তাদের তো 10 নাম্বার রয়েছে, কিন্তু 194I এর ক্ষেত্রে যখন তুমি কিছু পারচেজ করছো তখন যদি তোমার কাছে 10 নাম্বার নাও থাকে, 10 নাম্বারের দরকারই নেই 194I এর ক্ষেত্রে। The deductor is not required to obtain the TAN. That is the tax deductions account number is not required in case of the 194IA. Just TDS কাটো and submit করো। Clear? আচ্ছা, আবারও বলছে এইগুলো সব 194I ছাড়া 194IA, 194IB and the 194IM এই তিনটের ক্ষেত্রে 10 নাম্বার is not necessary। তিনটের ক্ষেত্রে 10 নাম্বার নট নেসেসারি। ওকে, দেখো আবার টিডিএস কাটছে অন দা পেমেন্ট অফ দা রেন্ট বাই দা সার্টেন ইন্ডিভিজুয়াল। 194IB আনার কারণ কি কি আজকে বড় বড় ডাইরেক্টর যারা থাকে না তারা কি করে হাই প্রোফাইল সমস্ত বাড়ি টাড়ি ভাড়া নেয়। এক একটা বাড়ি ভাড়াই হচ্ছে মানতে 50,000 60,000 টাকা, এরকমও হয়। আইবি নিয়ে আসা হয়েছে তাদের জন্য 194IB। ওকে, তো any persons being an individual, okay, who is the responsible for paying to a resident, কোন রেন্ট পেমেন্ট করছে, একজন ইন্ডিভিজুয়াল রেন্ট পেমেন্ট করছে। আমরা আগের যে 194I পড়েছিলাম সেই ক্ষেত্রে 194I তে কে কাটছে, সেক্ষেত্রে এনি পারসন আদার দেন ইন্ডিভিজুয়াল এন্ড হাফ, মানে কোম্পানি। কোম্পানির পাশাপাশি আর কে কাটতে পারবে, যাদের বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিটেড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস যখন তোমার অডিটেড হচ্ছে দ্যাটস মিন ইউ হ্যাভ দ্য 10 নাম্বার। 194IB এর ক্ষেত্রে 10 নাম্বার ইজ নট রিকোয়ার্ড। ওকে, কারণ এখানে নরমাল ইন্ডিভিজুয়াল লাইক আস বলছে। তো সেখানে বলছে কি রেন্ট মিন্স যে কোনো পেমেন্ট তুমি সেখানে করতেই পারো ফর ইউজ অফ দ্য ল্যান্ড বিল্ডিং অথবা বোথ তুমি ইউজ করছো, সেই ক্ষেত্রে তুমি রেন্ট পেমেন্ট করছো। বোঝো আগের বারে যে রেন্টটা ইউজ করেছিলাম 194I কোন ক্ষেত্রে অ্যাট্রাক্ট হচ্ছে কি অ্যাসেট ইউজ করছি, সেইখানেও কোম্পানি করুক ইয়া ফির আদার্স কেউ করুক কি সেখানেও তো ইন্ডিভিজুয়ালরা করছিল, তাই না? সেখানেও ইন্ডিভিজুয়ালরা ল্যান্ড ইউজ করছিল, বিল্ডিং ইউজ করছিল, প্ল্যান্ট এন্ড মেশিনারি ইউজ করছিল, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করেছিল এবং টিডিএস ডিডাক্ট হচ্ছিল। তো অ্যাকচুয়ালি 194IB কাটার কারণটা কি কি ট্যাক্সের প্রপার মানে কি বলবো ট্রান্সপারেন্সি আনার জন্য, যে আজকে যে 50,000 টাকার বেশি পেমেন্ট করছে এবং সে টিডিএস কাটছে, একটা রেন্ট পেমেন্ট করছে তাও আবার 50,000 টাকার বেশি, হ্যাঁ, তাহলে রেন্ট ফর আ মান্থ, একটা মান্থে সে মান্থ অফ দ্য পার ডেয়ার অফ ডাজ নট এক্সিড 50,000, সে একটা মান্থে টিডিএস পেমেন্ট করছে 50,000 টাকার বেশি। ওদিকে দেখা যাচ্ছে সে দেখাচ্ছে কি তার টোটাল ইনকামটা ম্যাক্সিমাম লিমিট এক্সিড করছে না। তো দুটো কেমন অন্যরকম হয়ে যাচ্ছে না? যে 50,000 টাকার বেশি মান্থলি রেন্ট পেমেন্ট করছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাড়িতে থাকছে 50,000 টাকার বেশি, কিন্তু ওদিকে তার সার্টেন এক্সেপশনস লিমিটটা এক্সিড করছে না টোটাল ইনকাম, এটা তো দুদিকে দুরকম কথা বলছে। তো দেয়ারফর জাস্ট 194IB আনার এটাই কারণ কি ট্যাক্সের ট্রান্সপারেন্সি আনার জন্য। ওকে, তো 194IB পার্টিকুলারলি ফর দ্য ইন্ডিভিজুয়াল। বোঝা গেল কি এখানে কেউ রেন্ট পেমেন্ট করছে, কোনো বিল্ডিং অথবা ল্যান্ড ইউজ করছে অথবা বোথ ইউজ করছে, তো সেই ক্ষেত্রে কারোর যদি পেমেন্ট ফর আ মান্থ অর দ্য পার্ট অফ দ্য মান্থ ইজ এক্সিড দ্য 50,000 টাকা অর অন অর অ্যাভাব 50,000 টাকা, সেই ক্ষেত্রে তাকে টিডিএস কাটতে হবে @5%। ওকে না, 5%। সেম এখানেও তাই 194IB 10 ইজ নট রিকোয়ার্ড, 10 ইজ নট রিকোয়ার্ড। তো অ্যাজ পার প্রভিশনস অফ দ্য সেকশনস ইফ পেই মিন্স হচ্ছে যাকে আমি পেমেন্টটা করছি, if the payee is fails to provide his PAN, সেক্ষেত্রে কিন্তু 20% TDS is required to be 20%। না 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 না, প্যানটা লাগছে, যাকে পেমেন্ট করছি তার যদি আমাকে এখানে প্যানটা দেয়, প্যান যদি আমাকে সাবমিট না করে, না করলে সেক্ষেত্রে 20%। যাকে আমি পেমেন্ট করছি না 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 তার দরকার নেই, কিন্তু এখানে হচ্ছে যে পেমেন্ট করছে না
তার ক্ষেত্রে আমি 20% কেটে নেবো। দেখো 5% কাটি কি 20% কাটি, আজকে ধরো আমি তোমার বাড়িতে থাকি, তাহলে তোমাকে আমি পেমেন্ট করবো, সেক্ষেত্রে 5% কাটছিলাম, তুমি প্যান না দেওয়ার জন্য 20% কাটবো, কারণ তোমারও তো কাটা উচিত, কারণ তোমার 50,000 টাকার বেশি রিসিভ হচ্ছে, মাস গেলে 6 লাখ টাকার উপরে তুমি প্যান কার্ডও ফার্নিশ করছো না, রাইট? আচ্ছা, আচ্ছা, 194 আইসি জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট। জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে আমি করিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। দ্যাট ইজ দা একজন ল্যান্ড ওনার, সে একজন কনস্ট্রাক্টরকে তার ল্যান্ড দিচ্ছে, সেই কনস্ট্রাক্টর সেই ল্যান্ডের উপরে বিল্ডিং দাঁড় করাচ্ছে, এবং তাকে দুটো জিনিস দিতে পারে, কি একটা হয়তো একটা ফ্লোর দেবে প্লাস কিছু ক্যাশ দেবে, রাইট? তো 194 আইসি, হ্যাঁ, রিসেন্টলি যেটা হচ্ছে, তো দ্যাট ইজ দ্য জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট। তো এখানে যেটা বিল্ডিং প্রোভাইড করছে, সেক্ষেত্রে আমার ক্যাপিটাল গেন হেড অ্যাট্রাক্টেড, কিন্তু যে ক্যাশটা প্রোভাইড করছে সেই ক্ষেত্রে কি করবে, যে কন্ট্রাক্টর পেমেন্ট করছে 194 আইসি সেখানে অ্যাট্রাক্ট হবে। ক্যাশ পেমেন্ট দু রকম ক্যাশ দেয়, একটা হচ্ছে যখন বাড়ি নিচ্ছে তার জন্য একটা ক্যাশ প্রোভাইড করে, কি পরবর্তীকালে এটা আপনি আমার ফেরত দেবেন। যেটা হচ্ছে রিটার্নেবল, তার ক্ষেত্রে 194 আইসি অ্যাট্রাক্টেড হয়। যে ক্ষেত্রে বাড়ির সাথে কোনো ক্যাশ পেমেন্ট করছে সেই ক্ষেত্রে 194 আইসি উড বি অ্যাট্রাক্টেবল। ওকে, তো বলছে এনি পারসন রেসপন্সিবল ফর পেইং এনি কনসিডারেশন রেফার টু 45। 45 মিন্স ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেনে আমরা যখন জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করেছিলাম টু এনি রেসিডেন্ট পারসন কে, তো when the tax shall be deducted at the time of the payment or the credit in due basis whichever is the earlier, তো সেই ক্ষেত্রে 10% 194 আইসি তে অ্যাট্রাক্ট হবে। ক্লিয়ার? তাহলে তিনটে জিনিস একবার রিভাইজ করতে হবে, তিনটে জিনিস রিভাইজ করতে হবে। কি কি পড়লাম? নিউ একদম কারেন্ট সিচুয়েশনসে 194 আই পড়লাম। 194 আই দ্যাট ইজ দ্য টিডিএস অন দ্য রেট। সেই ক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়াল টিডিএস কাটতে পারে, যদি তার বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিটেড হয় কোম্পানিও কাটতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি ল্যান্ড ইউজ করছে, প্ল্যান্ট ইউজ করছে, বিল্ডিং ইউজ করছে, এনি কাইন্ড অফ অ্যাসেট ইন কেস অফ দ্য রেন্ট পারপাস, সেই ক্ষেত্রে। তো 194 আই অবধি মোটামুটি যেটুকু আমরা পড়েছি, প্রত্যেক ক্ষেত্রেই যাদের বুকস অফ দ্য অ্যাকাউন্ট, যে সমস্ত ইন্ডিভিজুয়ালের বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিট হচ্ছে তারাই টিডিএস কাটতে পারবে। তো 194 আই এ, আই বি এন্ড দ্য আইসি, এরপরে আমরা আই এম থাকবে নিচে। তো তিনটে ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ট্যান রাখার কোনো দরকারই নেই, টিডিএস ডিডাক্ট হচ্ছে কিন্তু ট্যান রাখার কোনো দরকারই নেই। এবং 194 আইবি, যে ক্ষেত্রে আমরা টিডিএস পেমেন্ট করছি ইন কেস অফ দ্য রেন্ট পারপাস, ইন্ডিভিজুয়াল পেমেন্ট করছে 194 আইবি, এন্ড 194 আইএ আমরা দেখলাম কি ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করছে, সেই ক্ষেত্রেও টিডিএস কাটার দরকার। কখন? যখন 50 লাখ টাকা অন অর অ্যাবাভ যখন পেমেন্ট হচ্ছে 194 আইএ অ্যাট্রাক্ট হচ্ছে। 194 আইবি কখন? পার মান্থ অফার পার্ট অফ দ্য মান্থ 50,000 টাকা পেমেন্ট করছি রেন্ট, তো সেই ক্ষেত্রে 194 আইবি। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা টিডিএস রেটটা দেখেছিলাম 5%, আর যদি আমাকে ট্যান ফার্নিশ না করে তাহলে therefore 20% would be attractable। 194 IC that is the joint development agreement এর সময় আমাকে যে ক্যাশ পেমেন্ট করা হচ্ছে, সেই ক্যাশ পেমেন্টের সময়টায় 194 IC attractable, এবং কন্ট্রাক্টর 194 IC অ্যাট্রাক্ট করে আমার টিডিএস ডিডাকশনস করবে। ওকে, 194 কে একদম নিউলি ইন্ট্রোডিউসড। 194 কে টা আমি একটু ছাড়ছি। 194 একদম নিউলি ইন্ট্রোডিউসড। 194 LA, 194 LA, দ্যাট ইজ দ্য কম্পেনসেশনস পেমেন্ট হচ্ছে। আচ্ছা, কম্পেনসেশনস কে পেমেন্ট করে ভাই? কম্পেনসেশনস কে পেমেন্ট করে? গভর্নমেন্ট পেমেন্ট করে। গভর্নমেন্ট পেমেন্ট করে। কোথায় পড়েছিলাম? আন্ডার সেকশন 45 এ পড়েছিলাম। 45 ক্যাপিটাল গেনে পড়েছিলাম, ক্যাপিটাল গেনে পড়েছিলাম, তাই না? 46 এ হয়তো পড়েছিলাম, মনে নেই, কিন্তু ক্যাপিটাল গেন হেডে পড়েছিলাম কি সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট যখন কম্পেনসেশন করছে, ইয়া ফির কেউ কম্পেনসেট করছে সেটাকে সাপোর্ট করছে, সেই ক্ষেত্রে কম্পেনসেশন রিসিভ করলে, কম্পেনসেশন যখন রিসিভ করব, ফার্স্ট যখন রিসিভ করব, যদি আজকে টোটাল 40 লাখ টাকা কম্পেনসেশন হয়, যদি আমায় 2 লাখ টাকাও দেয়, এট দ্য টাইম অফ দ্য ইনিশিয়াল পেমেন্ট ফুল টাকাটুকু আমার পুরো কম্পেনসেশনটাই ট্যাক্সেবল হবে, পুরো কম্পেনসেশনটাই। তো কম্পেনসেশন টাইমে পড়েছিলাম কি, যখন
সেখানে আমরা ইনিশিয়াল কম্পেনসেশনস আর এনহ্যান্সড কম্পেনসেশনস এর সম্পর্কে শুনেছিলাম। তো ইনিশিয়াল কম্পেনসেশনস টাইমটা কি, যখন আমাকে ফার্স্ট সরকার পেমেন্ট করছে কি টোটাল 40 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা আমি ফার্স্ট যে বছর রিসিভ করব সেই বছরই পুরো 40 লাখ টাকাটা ট্যাক্স হবে। কিন্তু এনহ্যান্সড কম্পেনসেশনস এর সময় অ্যাজ পার রিসিট বেসিস যেরকম রিসিভ করব সেই অনুযায়ী দ্যাট ইজ উইল বি ট্যাক্সেবল। তো এইখানে সেই রিলেটেডই কথা কি, গভর্নমেন্ট যখন আমাকে এই ধরনের পেমেন্ট করছে এনি কাইন্ড অফ কম্পেনসেশন, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট টিডিএস কাটবে আন্ডার সেকশন 194 এল তে। So any person who is the responsible for paying to a resident any sum being the compensations or like as the enhanced compensations or the considerations or the enhanced considerations on account of the compulsory acquisitions of any immovable property other than agricultural land বাদ দিয়ে আদার যদি কোনো ধরনের প্রপার্টি যদি আজকে আমার কম্পালসারি অ্যাকুইজিশনস করে সেক্ষেত্রে আমার কিন্তু সরকার 10% টিডিএস কাটবে at the time of the payment when the cash or by issue of the check whichever is the earlier। একই রকম প্রত্যেকটা টিডিএস এর ক্ষেত্রে একটাই জিনিস বুঝতে পারছি কি at the time of the due basis या फिर earlier basis cash में whichever is the earlier, right? কিন্তু টিডিএস cannot be deducted when যখন পেমেন্টটা does not exceed 2.5 লাখ, মানে আপ টু 2.5 লাখ টাকা অবধি ছাড়। ওকে, আচ্ছা। আদার্স পয়েন্ট কি, agricultural land means agricultural land in India, immovable property means any land other than that এবং building অথবা part of the building, right? আচ্ছা, what is the 194 LB? আর LB সম্পর্কে আর কি বলি, টিডিএস কাটবে ইন্টারেস্টের উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেট ফ্রম কি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তে যদি আজকে আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে যদি আমাকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করে ডেট ফান্ড ডিবেঞ্চার লাইক আস, তো ইন্টারেস্ট পেমেন্ট করি সেই ক্ষেত্রে টিডিএস কাটবে 5%, দ্যাট ইজ নট সিগনিফিক্যান্ট। ওকে, আচ্ছা, এলবিএ ছাড়ছি আমি এগুলো। ওকে, না আর ইনভেস্টমেন্ট ফান্ড এগুলো তোমাদের নেইও আর আমি এখন এত ডিপে আসছিও না। সিকিউরিটাইজেশন ফান্ড এখনো তোমরা জানোই না যে সিকিউরিটাইজেশন ফান্ড কাকে বলে। সারফাসাই অ্যাক্ট তোমরা পড়োওনি, যেহেতু তোমাদের সারফাসাই অ্যাক্ট নেই গ্রুপ 1 এ, দেয়ারফর নট রিলেভেন্ট। ওকে, এগুলো সব ফাইনালে গিয়ে রিলেভেন্ট। ওকে, আচ্ছা, ছেড়ে দিচ্ছি, এগুলো সত্যি ইম্পর্টেন্ট, রাইট? 194M আর 194N আছে লাস্ট, এই যে। ওকে, মোস্টলি সিগনিফিক্যান্ট 194M and the 194M, প্রচন্ড সিগনিফিক্যান্ট। কারণ কি, আজকে যদি তুমি 192 আজকে যদি তুমি তোমার পার্সোনাল পারপাস তোমার ইনকাম সার্টেন এক্সেমশনস লিমিটের উপরে ওঠেই না, তুমি খুব গরিব, তুমি ট্যাক্স পেমেন্টই করো না, বাট ইন্ডিভিজুয়ালি তুমি পেমেন্ট করছো ফর দা পার্সোনাল পারপাস। বাড়ি মেহনত করছো, তৈরি করছো, পাথরের বাড়ি বসাচ্ছ, কিংবা হিউজ পরিমাণ ফরেনের কোনো ধরনের তোমার কোনো প্রপার্টি রয়েছে সেখানে তুমি সেল করিয়ে কমিশনস পেমেন্ট করছো, অথবা তুমি কোনো ধরনের একটা হিউজ পরিমাণ প্রফেশনাল সার্ভিসের জন্য সেখানে পেমেন্ট করছো, সব করতে পারছো। তো দেয়ারফর এই ধরনের কেসগুলোর জন্য 194M কে নিয়ে আসা হয়েছে কি, who is responsible, any individual other than those who are required to deduct income tax as per the provisions 194C, H and the J, responsible for paying the following the sum during the financial year। responsible কোন ক্ষেত্রে responsible, any sum to any resident কে পেমেন্ট করছে ফর ক্যাশ। 194M কোন ক্ষেত্রে, যখন তুমি তোমার পার্সোনাল পারপাস 194C এর ওয়ার্ক করাচ্ছো, পেমেন্ট করছো 194H। ওকে, দেখো ইন্স্যুরেন্স কমিশনস নট বিং দ্য ইন্স্যুরেন্স কমিশন 194D, অথবা ব্রোকারেজ হচ্ছে 194G, তাই না? আচ্ছা, অথবা এনি সাম পেমেন্ট টেকনিক্যাল ফিস দ্যাট ইজ দ্য 194J।
194C 194H অথবা 194J পারপাস তুমি কোনো ধরনের পেমেন্ট করছো, তাই না? কোনো ধরনের পেমেন্ট করছো, তো সেই ক্ষেত্রে যে পেমেন্টটা করছে এই ধরনের পারপাস সে ট্যাক্সটা ডিডাক্ট করবে আন্ডার সেকশন 194C, কিন্তু রেগুলেশনস রয়েছে কি ট্যাক্স ক্যান নট বি ডিডাক্টেড ইফ দ্য এগ্রিগেট অ্যামাউন্ট, এগ্রিগেট কথা কেন বলছে 194C H and J মিলিয়ে যেন 50 লাখ টাকা এক্সিড না করে, বুঝতে পেরেছি? এক্সিড না করে। তো রেট অফ দ্য টিডিএস 5% and আবারও the payer is not required to obtain TAN। obtain TAN মানে যার বই অডিট হচ্ছে না, কারণ অডিট যার হচ্ছে তাকে TAN আপডেট করাতে হচ্ছে, কারণ তাকে তো টিডিএস কাটতেই হবে। সে তো যখন 194C তে পেমেন্ট করছে, 194H এ পেমেন্ট করছে, 194J তে পেমেন্ট করছে, তখন তো সে ট্যাক্স ডিডাক্ট করছেই। তাহলে আলাদা করে 194M কেন? 194M হচ্ছে তাদের জন্য যাদের বুকস অফ অ্যাকাউন্টস অডিট হচ্ছে না, তাদের জন্য 194M। যারা 194C H and J, দেখো 194IA কভার্ড। 194IA তে আমরা দেখে নিয়েছি কি ট্রান্সফার হচ্ছে প্রপার্টি, সেই ক্ষেত্রে 50 লাখ টাকা এক্সিড করে যাচ্ছে, চলো ভাই কাটো। 194IB দেখে নিয়েছি কি রেন্ট পেমেন্ট করছে মাসে 50,000 টাকার বেশি, কাটো। তো 194C কভার হচ্ছে না, 194J কভার হচ্ছে না, 194H কভার হচ্ছে না, কাদের ক্ষেত্রে? যাদের বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিট হচ্ছে না তাদের ক্ষেত্রে এগুলো কভারই হচ্ছিল না। দেয়ারফর যাদের বুকস অফ দ্য অ্যাকাউন্টস অডিট হচ্ছে না তাদের টোটালটাকে নিয়ে একটা এগ্রিগেট করা হচ্ছে, যেখানে 50 লাখ টাকা যেন এক্সিড না করে এভারেজ মিলিয়ে। যদি 50 লাখ টাকা এক্সিড করে যায় আন্ডার সেকশন 194M এ তোমাকে 5% তোমাকে টিডিএস ডিডাক্ট করতেই হবে। ক্লিয়ার? 194N নতুন, একদম নতুন, তোমাদের বইতে আছে কিনা আমি জানি না। 194N একদম নতুন আছে? ও আচ্ছা আছে, তাহলে অ্যামেন্ডমেন্ট হচ্ছে। ওকে, পেমেন্ট অফ দ্য সার্টেন অ্যামাউন্ট ইন ক্যাশ, সার্টেন অ্যামাউন্ট ইন ক্যাশ, নট বাই দ্য ডিমান্ড ড্রাফট অফ দ্য চেক, অ্যাকাউন্ট পেইড চেক, ক্যাশে পেমেন্ট করছে। হুইচ পারসন? এভরি পারসন। কোন ধরনের পারসন? ব্যাংকিং কোম্পানি, কোঅপারেটিভ, ইয়াপির পোস্ট অফিস যখন আমাকে কোন ধরনের পেমেন্ট করছে। হু ইজ রেসপন্সিবল ফর পেইং ক্যাশ ইন এগ্রিগেট ইন এক্সেস অফ 1 crore। ইন এক্সেস অফ 1 crore, এক্সেস কথাটার এখানে একটা আলাদা করে ইম্পর্টেন্স রয়েছে কি এক্সেস অফ 1 crore এর উপরে যখন আমাকে ক্যাশ পেমেন্ট করছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার টু এনি পারসন ফ্রম one or more accounts maintained by the recipient within it, means আজকে আমার এসবিআই অ্যাকাউন্টে 2 3 4 5 7 খানা অ্যাকাউন্ট রয়েছে, আমি সেখান থেকে কি করছি কন্টিনিউ সেখান থেকে টাকা তুলতে শুরু করছি, ক্যাশে তুলছি, ক্যাশে টাকা তুলছি, এটিএম কার্ড নেই ক্যাশে টাকা তুলছি। তাহলে আজকে এসবিআই ব্যাংক অ্যাকাউন্টের এগেইনস্টে আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট প্রোভাইড রয়েছে, তাহলে সেখান থেকে আপ টু 1 কোটি টাকা অবধি, এক বছরে 1 কোটি টাকা অবধি ক্যাশ টাকা তুলেছি। কারণ ব্যাংকে টাকা ডিপোজিটের সময় কোনো ধরনের রেস্ট্রিকশনস নেই, ক্যাশে ডিপোজিট করতে পারো। আন্ডার সেকশন 43B তে পড়েছিলাম কি সার্টেন ক্যাশ পেমেন্টস আর অ্যালাউড। কোন ক্ষেত্রে? যখন আমরা ক্যাশ পেমেন্ট করছি কোথায়? ব্যাংকে, অ্যালাউড। কিন্তু টাকা তোলাটা অ্যালাউড না, সেই ক্ষেত্রে আমরা পড়বো 294SS। 294SS অ্যাট্রাক্ট হয়, আমি তোমাকে দেখাচ্ছি যদি এটা সেকশনসটা আমি ঠিক বলে থাকি। পলিসি বাজার খুলছে, দেখো 269SS এর কথাটা হচ্ছে যে এনি ডিপোজিট অথবা এনি লোন অর দ্য স্পেসিফিক অ্যামাউন্ট শুড নট বি অ্যাকসেপ্টেড অর টেকেন ফ্রম এনি পারসন আদার দ্যান বাই অ্যান অ্যাকাউন্ট পেইড চেক অর ব্যাংক ড্রাফট থ্রু এনি ইলেকট্রনিক মোড ইফ দ্য অ্যামাউন্ট অফ ডিপোজিট অফ লোন। আচ্ছা, এটা লোনের কথায় চলে যাচ্ছে, ওকে ছেড়ে দাও। কারণ ব্যাংকের ক্ষেত্রে একটা কেস ছিল আমার, এখনই তাহলে কেসটা মনে পড়ছে না, আমি গুলিয়ে ফেলেছি, কি ওখানে ব্যাংকও পেমেন্ট করতে পারছে না। ব্যাংক যদি কিছু ধরনের টাকা পেমেন্ট করে, সম্ভবত ওটা 269T হবে, মনে হয় পরেরটা ধরেছি 269T, প্রভিশনস 269T। আচ্ছা, আমি দেখে বলতে পারবো, এখন অতটা ক্লিয়ার আছে না, যাই হোক। তো দেয়ারফর আজকে একটা এসবিআই অ্যাকাউন্টে আমি যদি এরকম 1 কোটি টাকার উপরে
একটা বছরে 1 কোটি টাকার এক্সেস যখন আমি তুলে নেব, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমার এবার টিডিএস কাটা শুরু হবে। ওকে, তো ইন কেস অফ দ্য ডিফল্টার এগ্রিগেট পেমেন্ট ডাজ নট এগ্রিমেন্ট পেমেন্ট এক্সিড 20 লাখ বা ডাজ নট এক্সিড 1 কোটি টাকা, সেক্ষেত্রে কিন্তু 20 লাখ টাকা 2% একদম। ওকে, রেট অফ দ্য টিডিএস। এটা ছিল এটা আমার বইতেও আছে। ওকে, তো যদি আজকে এক্সিড করে যায় 1 কোটি টাকা, তাহলে সেক্ষেত্রে বলছে 5% হচ্ছে আমার টিডিএস রেট কাটবে। দেখো একটা জিনিস বোঝো, প্রথম এখানে একটা কথা বলে দিয়েছি কি কারা কাটতে পারবে, ব্যাংকিং কোম্পানিজ, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, যারা ব্যাংকিং বিজনেসে রয়েছে, তারা যখন এক্সেস অফ দ্য 1 কোটি টাকার বেশি পেমেন্ট করবে তখন সেক্ষেত্রে টিডিএস কাটবে। যখন কিনা এসবিআই অ্যাকাউন্টের এগেইনস্টে 3-4টে অ্যাকাউন্ট সারা বছর আমি পেমেন্ট করে দিয়েছি 1 কোটি টাকার এক্সেস অফ দ্যাট, কিন্তু এক্সেস অফ দ্যাট সেইটুকুর উপরে টাকা কাটবে। তো এটা একদম নতুন। তো এক জায়গায় বলছে এক্সেস অফ দ্যাট, এক্সেস অফ 1 কারণ, আবার এক্ষেত্রে বলছে যে এগ্রিগেট অ্যামাউন্ট এক্সিড যখন করে যাচ্ছে 20 লাখ বা ডাজ নট এক্সিড 1 কারোর, সেক্ষেত্রে টিডিএস রেট হচ্ছে 2%। ওকে না, এটা জাস্ট জানা, এখান থেকে সামস বাগেরা কিছু আসবে না, তবু এটা জানো। আর এগ্রিগেট পেমেন্ট বলো, এনি আদার কেস বলতে কি বলবো, তো আমার নিজেরও জানা নেই এনি আদার কেস বলতে কি রকম। আচ্ছা আমি এটা নাও একবার দেখে নেবো এনি আদার কেসটা কি বলছে। ওকে, আচ্ছা ডিফল্টার কাকে বলছে? ডিফল্টার মিন্স দ্য রিসিপিয়েন্ট হু হ্যাড নট ফাইলড দ্য রিটার্ন অফ ইনকাম ফর অল দ্য 3 অ্যাসেসমেন্ট ইয়ার্স ধরে রিটার্ন অফ ইনকাম ফাইলই করছে না। তো আন্ডার সেকশন 139 হ্যাজ এক্সপায়ার্ড টাইম লিমিট immediately preceding the previous year। টাইম লিমিট বলতে পারবে 139 ক্লজ 1 এর টাইম লিমিট সেপ্টেম্বর মাস অবধি তো ছিল, মানে এক একটা ক্ষেত্রে একরকম, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে জুলাই, এখন দেন অক্টোবর আর নভেম্বর করেছে জুলাই। ওকে, একটা মিনিট, হ্যাঁ জুলাই। ওকে, আচ্ছা জুলাই, সেপ্টেম্বর আর অক্টোবর, অক্টোবর আর নভেম্বর হচ্ছে যাদের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন চলে তাদের হচ্ছে নভেম্বর, আর যাদের হচ্ছে কোম্পানি তাদের ক্ষেত্রে হচ্ছে এখন সেপ্টেম্বর করা হয়েছে, এই অক্টোবর করা হয়েছে, সেপ্টেম্বর মাস ছিল। তো ম্যাক্স টু ম্যাক্স 139 ক্লজ 1 এর ফুলফিল হতে পারে রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারের 31 মার্চ 31 মার্চ অবধি। রিলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে 21-22 এর আমি কন্ডাক্ট করছি, 21-22 অ্যাসেসমেন্ট ইয়ার 31 মার্চ 22 সাল অবধি। কিন্তু 31 মার্চ 22 সাল অবধি, অথবা যদি আজকে আমার অ্যাসেসি যদি তার আগে যদি আমার অ্যাসেসমেন্ট করে দেয়, তোমরা পড়বে এখানে তো নেই, অ্যাসেসমেন্ট করে দেয় অ্যাসেসি আন্ডার সেকশনস 144 এ বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করে 142 ক্লজ 1 এ নোটিশ পাঠিয়ে দেয় কি কেন হয়নি বা কি ব্যাপার, কেন আমি 144 করব না, 144 ইজ দ্য বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, মানে ওর নিজের মতের মতন তোমার উপর ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে। যদি 31 মার্চ মধ্যে যদি তুমি রিটার্ন ফাইলিং না করো, তাহলে কিন্তু তোমার থেকে আর ট্যাক্স জমাই নেবে না। বুঝতে পারছো? তাহলে তুমি রেহাই, তোমার ট্যাক্স জমা দিতে হচ্ছে না, কোনো চিন্তা নেই। তারপরে তোমাকে ইমপ্রিজনমেন্ট হবে, জেলে নিয়ে যাবে। ওকে, আচ্ছা 194O ইম্পর্টেন্ট সেকশন। আচ্ছা 194N টা হলো তো, 194O ইম্পর্টেন্ট সেকশন। 194O দ্যাট ইজ দ্য, নেই এটা নতুন এসছে। ওকে, একদম নিউ, এই যে লেখা আছে নিউ, that is the e-commerce operator and the e-commerce participant। e-commerce operator আর e-commerce participant বলতে কি বোঝাচ্ছে? আজকে ফ্লিপকার্ট, তাই না, ফ্লিপকার্ট আমাদেরকে সার্ভিস প্রোভাইডিং করছে, বুঝবে 194O সার্ভিস প্রোভাইড করছে, এর দরুন আমরা একে ক্যাশ পেমেন্ট করছি, রাইট? তাহলে ফ্লিপকার্ট হচ্ছে আমাদের ই কমার্স অপারেটর, এন্ড এই যে আজকে পেমেন্টটা রিসিভড হচ্ছে, যার দরুন
তাকে বলা হয়ে থাকে ই কমার্স পার্টিসিপেন্ট। ই কমার্স পার্টিসিপেন্টের উদাহরণ কি? গুগল পে, পেটিএম, ঠিক আছে, এরা হচ্ছে ই কমার্স পার্টিসিপেন্ট। তো ফ্লিপকার্ট যখন এদেরকে কোনো কিছু পেমেন্ট করবে, আজকে ই কমার্স পার্টিসিপেন্ট আমাদেরকে হেল্প করছে, কি ফ্লিপকার্টকে হেল্প করছে, কি হেল্প করছে? পেমেন্ট রিসিভ করার জন্য হেল্প করছে। তাহলে এরা কিন্তু আমাদের কাছ থেকে পয়সা নেয় না, ই কমার্স পার্টিসিপেন্টরা, এরা ফ্লিপকার্টের থেকে পয়সা নেয়। তাহলে 194 ও অ্যাপ্লিকেবল অন দা ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট যখন পেমেন্ট করছে তাদের ই কমার্স পার্টিসিপেন্টের জন্য, তখন 194 ও অ্যাট্রাক্টেড। তো বলছে TDS payment করছে of the certain sum by the e-commerce operator to the e-commerce participant। অর্থাৎ লিখে রাখো, ফ্লিপকার্ট যখন পেমেন্ট করছে, কাকে পেমেন্ট করছে? ই-কমার্স পার্টিসিপেন্ট বলতে গুগল পে কে যখন পেমেন্ট করছে, তখন সেক্ষেত্রে 194 ও ইজ অ্যাট্রাক্টেড। ক্লিয়ার হয়েছে কথা? তো হু ইজ রেসপন্সিবল ডিডাক্ট ট্যাক্স? ওয়্যার দ্য সেল অফ দ্য গুডস या फिर provisions of service of an e-commerce participant is facilitated by an e-commerce operator through its digital or electronic platform। যখন ই-কমার্স পার্টিসিপেন্ট কি করছে? ই-কমার্স অপারেটরকে সার্ভিস দিচ্ছে। কিভাবে? আপনি ওখানে প্রোভাইড করুন, আমি আপনাকে টাকা এনে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে ই-কমার্স অপারেটর শ্যাল ডিডাক্ট দ্য ট্যাক্স। ডিডাক্ট ট্যাক্স করবে ই-কমার্স অপারেটর, কারণ কি টাকা আসার পরে ই-কমার্স অপারেটর ই-কমার্স পার্টিসিপেন্টকে সার্টেন সাম অফ মানি পেমেন্ট করছে তাদের কমিশনস বেসিসে। তো নোট, if the following conditions are satisfied then the TDS shall not subject to be deducted। এই যে যেমন দেখছো আজকে আমাদের ন্যাশনাল ট্রানজাকশনস এর সময় 194 ও ইজ টু বি অ্যাট্রাক্টেড, তেমনি যখন ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস হয় সেখানে একটা সেকশনস আছে আন্ডার সেকশন 165 দ্যাট ইজ দ্য ইকুয়ালাইজেশনস লেভি, তখন সেখানে অ্যাট্রাক্টেড হবে। বুঝলে? তো কখন অ্যাট্রাক্টেড হবে না? when the e-commerce participant is an individual। যখন কোনো ইন্ডিভিজুয়াল যখন ই কমার্স পার্টিসিপেন্ট, কি আজকে আমি নিজে একটা অ্যাপ তৈরি করেছি, তার হয়ে কাজ করছি। আজকে গুগল পে বলো, পেটিএম বলো, এরা প্রত্যেকে একটা কোম্পানি। এই প্রবাল বোস একটা যদি অ্যাপ তৈরি করে, তাহলে অ্যাপটার নেচার আমার নেচার অনুযায়ী হবে, তারপর একটা ইন্ডিভিজুয়ালের অ্যাপ। দ্য গ্রস অ্যামাউন্ট অফ সাচ সেল অর সার্ভিস বোথ ডাজ নট এক্সিড 5 লাখ। যদি আজকে আমার 5 লাখ টাকার বেশি যদি টার্নওভার নয়, কোন ক্ষেত্রে? ই কমার্স অপারেটরের। ই কমার্স অপারেটর ই কমার্স পার্টিসিপেন্ট কে? গুগল পে এর কথা বলছে। গুগল পে এর যে অ্যাপটা রয়েছে সেটা ইন্ডিভিজুয়ালের অ্যাপ। অথবা গ্রস অ্যামাউন্ট অফ সাচ সেল সার্ভিস, সেল সার্ভিস কার হচ্ছে? ফ্লিপকার্টের হচ্ছে। ফ্লিপকার্টের যদি আজকে ডাজ নট এক্সিড করে যায়, 5 লাখ টাকা যদি আজকে এক্সিড না করে, এমন কিন্তু নয় যে যে কোনো একটা কন্ডিশন, এদের মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা কন্ডিশনস যদি ব্রেক করে তাহলেই কিন্তু 194 ও is to be attracted। ওকে, and such e-commerce participant, that is a Google Pay, has furnished his permanent account number या फिर आधार number to the e-commerce operator। okay, so when shall be deduct tax আমরা জেনে গেছি, আর বলছি না। rate of the TDS 1%। okay, 1% of car of the gross amount of such sale or the service অথবা both। if e-commerce participant does not intimate PAN, rate of the TDS is 5%। ওকে, এই রেটগুলো একটু লার্ন করতে হবে, আর কিছুই না। e-commerce participant does not intimate the PAN to the e-commerce operator, then the rate of the TDS is the 5%। হ্যাঁ, লাস্ট, এটাই কি লাস্ট? 194 195 নিচে আর আসবো না, এফআইআই আসবো না, 195 আজকে লাস্ট। দেখো এতক্ষণ অবধি যে কটা টিডিএস পড়েছি সব কটা হচ্ছে রেসিডেন্ট রিলেটেড, সব হচ্ছে রেসিডেন্ট রিলেটেড, কি একজন আরেকজন রেসিডেন্টকে পেমেন্ট করছে। লাস্টটা 194 ই তে আমরা একটা পড়েছি, দ্যাট ইজ দ্য নন রেসিডেন্ট স্পোর্টসম্যানকে যখন পেমেন্ট করছে। এই 194 ই একটা 195 দ্যাট ইজ আ সিগনিফিক্যান্ট, এটাই শুধুমাত্র রয়েছে কি
নন রেসিডেন্টকে যখন আমরা সাম পেয়েবল করি। তো হু ইজ দ্য রেসপন্সিবল? এনি পার্সন হু ইজ দ্য রেসিডেন্ট ইয়া ফির নন রেসিডেন্ট। বোঝো, তার মানে ওইখানে যখন নন রেসিডেন্ট কোন রেসিডেন্টকে পেমেন্ট করছিল, মনে আছে একটা কেস এইমাত্র করলাম কি নন রেসিডেন্ট রেসিডেন্টকে পেমেন্ট করছিল। ওকে, তো 194 ইতে আমরা শুধুমাত্র নন রেসিডেন্ট অফ দ্য এমপ্লয়িটা, এই নন রেসিডেন্ট স্পোর্টসম্যানকে পেমেন্টের সময় দেখেছি 194 ইতে। সেক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন ছিল না, ডিরেক্টলি রেসিডেন্টকে যা পেমেন্ট করব নন রেসিডেন্ট স্পোর্টসম্যানকে ডিরেক্টলি আমার 20% কাটবে। তো এনি পার্সন হু ইজ রেসপন্সিবল ফর পেইং এনি সাম দ্যাট ইজ দ্য চার্জেবল আন্ডার দিস অ্যাক্ট, মানে আন্ডার দিস অ্যাক্ট মানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ইনকাম ট্যাক্স অ্যাক্টে যার ইনকাম চার্জেবল হচ্ছে এক্সক্লুডিং দ্য ইনকাম, স্যালারি হেডটা বাদ দিয়ে। তো যখন কোনো পার্সন নন রেসিডেন্টকে যখন পেমেন্ট করছে তখন 195 অ্যাট্রাক্ট হচ্ছে। রেট অফ দ্য টিডিএস অ্যাট দ্য রেট ইন দ্য ফোর্স ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। তো 195 এর জন্য আলাদা করে দেখতে হয় টিডিএস রেট কি চলছে, সেই অনুযায়ী হয়। ওকে, আচ্ছা, আর কিছু দরকার নেই, জাস্ট 195 এ এমন কিছু নেই, বাস এইটুকু। at the rate of the force during the financial year যা চলছে সেটা যাঞ্চ করতে হয় কি নন রেসিডেন্টকে এখন যেটা পেমেন্ট, কারণ যেহেতু নন রেসিডেন্ট দেয়ারফর এক একটা সময় এক এক রকম অ্যামেন্ডমেন্ট হয় ট্যাক্স। ওকে না? আচ্ছা, তো বাস ঠিক আছে, আর লাগবে না। এরপরে 196 এগুলো আর ইম্পর্টেন্ট না, 196 বিএফআইআই কে পেমেন্ট করছে, আর ইম্পর্টেন্সি নেই। আচ্ছা, এইটা হচ্ছে, এটা একটু দেখো, শেষ যখন করছি ঠিকভাবেই শেষ করি। টিডিএস অন সাম পেয়েবল টু দ্য গভর্নমেন্ট রিজার্ভ ব্যাংক অন দ্য সার্টেন কর্পোরেশনস, যখন পেয়েবল করছি কাকে দিচ্ছি? গভর্নমেন্টকে, তখন কোনো রকম টিডিএস কাটার দরকার নেই। নো ডিডাকশনস অফ দ্য ট্যাক্স শ্যাল বি মেড। ওকে, এগুলো শর্ট কোশ্চেন্সে আসবে যে যখন তুমি কোনো ধরনের গভর্নমেন্টকে পেমেন্ট করছো, রিজার্ভ ব্যাংকে পেমেন্ট করছো, বা সার্টেন কর্পোরেশনস আন্ডার দ্য সেন্ট্রাল অ্যাক্ট, অথবা মিউচুয়াল ফান্ডকে যখন তুমি পেমেন্ট করছো, দ্যাট ইজ অলসো এক্সেম্পটেড ফ্রম দ্য টিডিএস। ট্যাক্স ডিডাক্টেড ইজ ইনকাম রিসিভড, এখানে একটা সুন্দর বলছে কি অল দ্য সামস ডিডাক্টেড shall be for the purpose of the computing the income of the assessee be deemed to be the income received if Mr. X receive interest 18,000 টাকা after deductions 2,000 টাকা, then interest income actually consider হবে 20,000। বোঝা গেল কথাটা? বোঝা গেল 20,000 টোটাল ইনকাম হচ্ছে 20,000। যখন তার ট্যাক্স ক্যালকুলেশনস হবে টোটাল ট্যাক্সের থেকে 2,000 টাকা মাইনাস হয়ে ব্যালেন্স ট্যাক্স টুকু পেমেন্ট করে দেবে। আচ্ছা, ক্রেডিট ফর ট্যাক্স ডিডাক্টস, এই যে এইমাত্র ক্রেডিটের কথা বললাম কি বছরের শেষে যখন ট্যাক্সের কম্পিউটেশন হবে তখন সেখান থেকে টিডিএস পেমেন্টের ক্রেডিটটা পেয়ে যাবে, তাই না? যখন টোটাল ইনকামের উপরে ট্যাক্স ক্যালকুলেশন হবে সেখান থেকে লেস টিডিএস, সেটা বাদ হয়ে যাবে, ব্যালেন্স ট্যাক্সটুকু পেমেন্ট করবে। দ্যাট ইজ দ্য ক্রেডিট ফর দ্য ট্যাক্স ডিডাক্টস। সার্টিফিকেট ফর ডিডাকশনস এট দ্য লোয়ার রেট, কিছু কিছু ক্ষেত্রে হয় কি লোয়ার রেটে টিডিএস কাটার কথা বলে, অথবা কিছু কিছু ক্ষেত্রে বলে, এগুলো সব রিলেটেড, এগুলো পড়তেই হয়। অথবা কিছু কিছু ক্ষেত্রে কি হয় কি এসএসসি অ্যাপ্লিকেশনস করে অ্যাসেসিং অফিসারের কাছে কি স্যার আমি ভুল করে টিডিএসটা কেটে নিয়েছি, তো টিডিএসটা ভুল করে কেটে নেওয়ার জন্য আমার একটা রিফান্ড হবে। অথবা কিছু ক্ষেত্রে হয় কি স্যার আমি টিডিএসটার রেটটা কমাতে চাই, অ্যাপ্লিকেশনস করে। তো বলছে where the assessing officer on an applications কে করবে made by a person, যখন স্যাটিসফাই হবে that the existing and the estimated tax liability of a person justifies the deductions of the tax at the lower rate অথবা non deductions of tax, as the case may be, the assessing officer shall issue a certificate of deductions of tax at such lower rate অথবা no deduction of tax। ওকে, assessing officer করতে পারে কি আমি ঠিক আছে চলো কম করো, কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিতে হয় এসএসসি কে। the certificate shall be valid for such period, মানে দিলেও যে সারা জীবনের জন্য তা কিন্তু নয়, for such period of the previous year as may be specified in the certificate, যেটুকু পিরিয়ড মেনশন করে দেবে সেইটুকু পিরিয়ড অনুযায়ী হবে। ওকে, the certificate shall be valid only with regard to the person responsible for deducting the tax named therein। কিরকম হয় আজকে আমার ইনকামও যা তোমার ইনকামও তাই, এবার আমি সেখানে কি করছি, আমি সেখানে লোয়ার ট্যাক্স পেমেন্ট করছি, তুমি বলছো আমিও ওখানে লোয়ার ট্যাক্স পেমেন্ট করব,
তো যখন তোমাকে এখানে জিজ্ঞেস করা হলো কি হলো তুমি এরকম লোয়ার ট্যাক্স করছো না স্যার আমারও ইনকাম সেম, একই ইনকাম, ও আমার বন্ধু হয়, ও যখন এই ইনকামের উপরে এই ট্যাক্স পেমেন্ট করছে আমি কেন করব না, দেয়ারফর ইট ইজ নালিফাইড হয়ে যাবে। কারণ কি সার্টিফিকেটটা প্রবাল বোসের নামে ইস্যু হয়েছে, সেখানে পিরিয়ড লেখা রয়েছে, দেয়ারফর যে সার্টিফিকেটটা ইস্যু হবে সেটা যার নামে ইস্যু হবে তার প্রতি অ্যাপ্লিকেবল, আদার পারসন সেখানে আসতে পারবে না। ওকে, certificate shall be issued direct to the person responsible for deducting the tax, অর্থাৎ যে ট্যাক্সটা কাটছে তাকে এটা সাবমিট হবে। স্যালারির ক্ষেত্রে যদি ট্যাক্স ডিডাক্ট না করার হয় বা লোয়ার ট্যাক্স হয়, যে টিডিএস কাছে যে রেসপন্সিবল পেমেন্ট করার জন্য তার কাছে ওটা ডিরেক্টলি পাঠিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা একটা মিনিট, দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে আমি একটু দেখে নিই, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো লাস্ট জায়গাটা ছিল একটুখানি দেখে নেবে, কিছু মাথায় ঢোকানোর কিছু নেই, এটা তোমাদেরকেই পড়তে হবে। লাস্ট একটুখানি কিছু দেখার নেই, জাস্ট একটা জিনিস যে ডিউ ডেটটা কবে থাকে, ডিউ ডেটটা কবে থাকে, দেখো ডিউ ডেট অফ দ্য ফার্নিশিং রিটার্ন কিরকম হয়, টিডিএস এর রিটার্ন সাবমিট হয় কোয়ার্টারলি, এপ্রিল মে জুন, জুনেরটা জুলাই মাসের 31, পরের কোয়ার্টারও তাই, কিন্তু চেঞ্জ কোথায়, চেঞ্জ হচ্ছে 31 মার্চেরটা। নর্মালি ভাবে এপ্রিল মে জুনের রিটার্ন ফাইলিং হয় জুলাইয়ের 31, তেমনি জুলাই অগাস্ট সেপ্টেম্বরেরটা হয় অক্টোবর মাসে, তো তাহলে আপ টু ডিসেম্বর অব্দি মার্চ মাসে, তাহলে মার্চ মাসের কোয়ার্টারের রিটার্ন হওয়া উচিত ছিল এপ্রিল মাসে, কিন্তু না, এইখানটায় খালি চেঞ্জ, মে মাসের 31 তারিখে। ওকে, বাস খালি এই জায়গাটায় গোল করে নেওয়া। আচ্ছা, এরপরে ট্যান ফ্যান চলছে, পরের দিনকারে এখান থেকে আমি টানিয়ে দেবো। ওকে ওকে।